আপনাদের সাথে আমাদের নিউরো অ্যানাটমি নিয়ে ক্লাস। প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, এমএস প্রেসিডেন্ট নিউরো সার্জারি, পিএসএমএমও, এফসিপিএস পার্ট 1 জেনারেল সার্জারি। আজকে আমরা নিউরো অ্যানাটমি নিয়ে কথা বলবো। বরাবরের মতোই আসলে অ্যানাটমির অন্যান্য টপিকসের থেকে নিউরো অ্যানাটমি একটু আলাদা, আমরা সবাই জানি। কারণ ফার্স্ট গ্রুপে অ্যানাটমির যে অংশগুলো থাকে তার মধ্যে নিউরো অ্যানাটমি আমাদের কাছে একটু কঠিন লাগে, এবং সত্যি বলতে আমরা অনেকেই নিউরো অ্যানাটমিকে চেষ্টা করি সবসময় নিউরো অ্যানাটমি থেকে কিভাবে পালিয়ে বাঁচাতে। কিন্তু আসলে আপনি অবাক হবেন যে আপনার যে পরীক্ষাগুলো থাকে, আমাদের যে এন্ট্রি পরীক্ষাগুলো থাকে, বিশেষ করে আমরা রেসিডেন্সি নিয়ে কথা বলছি, যে রেসিডেন্সিতে যে এন্ট্রি পরীক্ষায় যে প্রশ্ন থাকে সেখানে আপনি গেলে দেখবেন যে এখানে নিউরো অ্যানাটমি থেকে আপনাকে অনেকগুলো কোশ্চেন ফেস করতে হবে, এবং এখানে যে নিউরো অ্যানাটমি থেকে কোশ্চেন আছে সেগুলো আসলে খুব বেশি কঠিন না। কিন্তু সমস্যা হলো আমরা আসলে নিউরো অ্যানাটমিকে কম পড়ি বা যে কোনো কারণেই কম পড়া হয়, সেজন্যই আমরা এই নিউরো অ্যানাটমির কারণেই অনেকের দেখা যাচ্ছে পরীক্ষা খারাপ হয়। তা আমরা আজকে চেষ্টা করব নিউরো অ্যানাটমিকে একদম সোজা করে পড়ার জন্য, এবং সেটা পরীক্ষা ওরিয়েন্টেড। আমি আজকে আপনাকে নিউক্লিয়াস, গ্যাংলিয়া এগুলো নিয়ে খুব বেশি পেঁচাবো না, খুব বেশি ভিতরে যাব না, কিন্তু আমরা পরীক্ষা ওরিয়েন্টেড প্রতিটা টপিকসই চেষ্টা করব খুব ভালো করে পড়ার জন্য। এবং আমি চেষ্টা করব যে এই ক্লাসের পরে যাতে আপনার নিউরো অ্যানাটমি যে ভীতি সেটা না থাকে, এবং আপনি এই ক্লাসের পরে আপনি বলতে পারেন যে নিউরো অ্যানাটমি আপনার পড়া হয়েছে। আমরা শুরু করি। আমরা একদম সিরিয়ালে যাব। আপনি পাওয়ার পয়েন্ট, শিট, ক্লাস তিনটা একটু মিলিয়ে নেবেন। আর অনলাইনে যে কোনো ক্লাস করার আগে আমি সবসময় বলি যে আপনি একটু চেষ্টা করবেন আপনার শিটটা আগে পড়ে তারপর ক্লাসটা করার জন্য। শিটটা জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে যদি আপনি নেন, তাহলে যেটা হবে যে আপনি ক্লাসের টপিকগুলো, ক্লাসে আমি কোন সিরিয়ালে পড়াচ্ছি আপনার সেটা বুঝতে সুবিধা হবে, সেটা যে কোনো ক্লাসের ব্যাপারই। তাই এটা আমার সবসময় রিকোয়েস্ট থাকে যে অনলাইনে ক্লাস করার আগে শিটটা একটু দেখে নেবেন। আমরা এখন সরাসরি ক্লাসে যাচ্ছি। দেখেন, একদম ফার্স্ট পেজে আসেন। এখানে দেখেন নিউরো অ্যানাটমির অনেকগুলা কন্টেন্ট দেওয়া আছে। ঠিক আছে, আপনারা শিটে দেখেন অনেকগুলো কন্টেন্ট দেওয়া আছে 1 to 35। এখানে আমরা আপনাদের সুবিধার্থে কোন টপিকস গুলো আমাদের ইনফিনিট স্টার, কোন টপিকস গুলো আমাদের 3 স্টার, এভাবে আমরা ক্লাসেও প্রতিটা টপিকসে বলবো, এখানে আলাদা করে দেওয়া আছে। যেমন দেখেন সেকেন্ড টপিক কর্টিক্যাল লোবার ফাংশন, এটা একটা ইনফিনিট স্টার টপিকস। এটা একটা ইনফিনিট স্টার টপিকস। এখান থেকে আপনি একটা কোশ্চেন পাবেনই, আর যারা এমডি ফ্যাকাল্টির আছেন তারা এখান থেকে দুইটা কোশ্চেন পাবেন। ওকে। আর কর্টিক্যাল লোবার ফাংশন আমাদের একই সাথে ফাংশন পড়তে হবে, এবং কর্টিক্যাল লোবার ডিসফাংশন যেগুলো সেগুলো আমাদের পড়তে হবে। তারপরে দেখেন এরপরে আমাদের এখান থেকে পরের অংশটা দেখেন 8 নাম্বার টপিক ইন্টারনাল ক্যাপসুল। এখান থেকে একটা কোশ্চেন আমরা সবসময় পেয়ে থাকি। ইন্টারনাল ক্যাপসুল এবং বেজাল গ্যাংলিয়া দুইটা মিলে একটা কোশ্চেন সবসময় আমরা পেয়ে থাকি। এখানের কোশ্চেনগুলোর প্যাটার্ন একটু অন্যরকম, আমরা যখন টপিক নিয়ে আলোচনা করব তখন দেখতে পাবো একদম স্পেসিফিক। নিউরো অ্যানাটমিতে যে কোশ্চেনগুলো, যে প্রশ্নগুলো আসে সেগুলো খুবই স্পেসিফিক প্রশ্ন। আচ্ছা, তারপর দেখেন এখানে আমরা বললাম ইন্টারনাল ক্যাপসুল বেজাল গ্যাংলিয়ার কথা বললাম। তারপর দেখেন থ্যালামাস হাইপোথ্যালামাস থেকেও এটা থ্যালামাস হাইপোথ্যালামাস এগুলো ট্রিপল স্টার, কিন্তু সেরেবেলামটা ইনফিনিট স্টার টপিকস। সেরেবেলামটা ইনফিনিট স্টার টপিকস। আপনাকে সেরেবেলাম খুব ভালো করে পড়তে হবে, আমরা চেষ্টা করব খুব সহজ করে আজকে বলার জন্য। তারপর দেখেন ব্রেইন স্টেম ডেথ, খুব সহজ একটা টপিকস, পরীক্ষায় সবসময় কোশ্চেন আসে, এবং এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসলে খুব কম সময় আপনারা ভুল করে। তারপরে আমরা চেষ্টা করব এই টপিকটা একটু পড়ে নেওয়ার জন্য। তারপর দেখেন ডুরাল ভেনাস সাইনাসিস, স্পেশালি ক্যাভার্নাস সাইনাস থেকে কোশ্চেন সবসময় থাকে। ক্যাভার্নাস সাইনাসটা আমাদের খুব ভালো করে পড়তে হবে, এটা ইনফিনিট স্টার। তারপর দেখেন টপিক নাম্বার 26 সার্কেল অফ উইলিস। সার্কেল অফ উইলিস থেকে খুব ভালো করে পড়তে হবে। আপনারা জানেন আমি সবসময় বলি যে দুইটা সার্কুলেশন আপনার পরীক্ষা মাথায় নিয়ে যেতেই হবে, টোটাল ফিগারটা আপনার মাথায় সেট করে যেতে হবে। একটা হলো সার্কেল অফ উইলিস, আর একটা হলো ফিটাল সার্কুলেশন। ওকে। তারপর দেখেন স্পাইনাল কর্ড, টপিক নাম্বার 29 স্পাইনাল কর্ড, কর্ডা একুইনা, লাম্বার পাংচার। এই তিনটা থেকে আপনি একটা কোশ্চেন পাবেন, এই তিনটা টপিক থেকে আপনি একটা কোশ্চেন পাবেনই। এবং আপনি স্পাইনাল কর্ড না বুঝলে কর্ডা একুইনা বা লাম্বার পাংচার এই অংশ আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। ওকে। তাহলে এরপর আমরা যখন টপিকসে যাব, আমরা টপিকসেও চেষ্টা করব কোনটা ইনফিনিট স্টার, কোনটা 3 স্টার, সবগুলো আলাদা করে পড়ার জন্য। ওকে, আমরা একদম শুরুতে যাই। প্রথমেই আমরা আমাদের যে নিউরো অ্যানাটমি পড়ার আগে আমরা একদম বেসিক একটা জিনিস জেনে নেই, যে আমরা মূলত নিউরো অ্যানাটমি বা নার্ভাস সিস্টেম আমরা তিন ভাগে সুন্দর করে তিন ভাগে ভাগ করে নেই। একটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর একটা অটোনমিক নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা সবাই জানি, সেটা আমাদের ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড। ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড। ওকে।
পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আমাদের আসে ক্রেনিয়াল নার্ভ এন্ড স্পাইনাল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ এন্ড স্পাইনাল নার্ভ। তারপরে যেটা আসে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম বলতে আমরা বুঝি সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক। আচ্ছা, এখন আমাদের আজকে মূল আলোচনা হলো মূলত আমাদের ব্রেইন স্পাইনাল কর্ড নিয়েই। ব্রেইন স্পাইনাল কর্ডের ক্ষেত্রে প্রথমে আমরা যদি ব্রেইনে যাই, দেখেন আপনাদের শীটে 2 নম্বর পেজে সুন্দর করে দেওয়া আছে যে ব্রেইনকে আমরা 3 ভাগে ভাগ করি, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। এই প্রতিটা ব্রেইনের সেগমেন্ট আমাদের জানতে হবে। আমরা জানি ফোর ব্রেনে আমাদের থাকে হলো টেলেনসেফালান এন্ড ডায়েনসেফালান। টেলেনসেফালান বলতে আমরা সেরেব্রাল যে অংশটা সেরেব্রাম সেটাকে আমরা বুঝি, আর ডায়েনসেফালান বলতে আমাদের থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস। ওকে, তারপর আমাদের মিড ব্রেন, তারপর হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনে আমাদের পন্স, মেডুলা এই অংশগুলো থাকে। আচ্ছা, এখন দেখেন আমরা মূল পড়ায় চলে যাই, সেটা হলো আমাদের সেরেব্রাম, আমাদের বিভিন্ন লোব। দেখেন এই লোবের অংশগুলো, আপনি যদি লোবের অ্যানাটমি ভালো না জানেন তাহলে পরীক্ষায় যখন আপনার কোনো একটা লোবের ডিজিজ হলে কি হবে সেই জিনিসটা আপনার পরীক্ষায় ভুল হবে। সেজন্য আমরা প্রথম লোবের অ্যানাটমিটা খুব সিম্পল করে পড়ার চেষ্টা করব। আপনি খুব সহজ করে প্রথম আপনার মাথা থেকে অন্য সবকিছু ঝেড়ে আপনি একটা নিউরাল অ্যানাটমি পড়ার জন্য বসছেন, এটা মাথায় রাখলেই দেখবেন খুব সোজা হয়ে যাবে। দেখেন প্রথমে এই যে আমি একটা ফিগার দিয়ে রাখছি, পাওয়ার পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো আমাদের ব্রেইনের ব্লাড সাপ্লাই। এখানে দেখেন ঠিক নিউরাল অ্যানাটমি মাঝে মাঝে এরকম জটিল মনে হবে, কিন্তু এটাকে কিভাবে সহজ করা যায় সেই চেষ্টাটাই আজকে আমরা করব এবং আশা করি ক্লাস শেষে আপনার কাছে মনে হবে এটা যথেষ্ট সোজা। ওকে, আমরা প্রথমে যাই। এই যে দেখেন কর্টিক্যাল লোবার ফাংশন, কর্টিক্যাল লোবার ফাংশন। প্রথম দেখেন আমরা জানি আমাদের যে সেরেব্রাল হেমিস্ফিয়ার থাকে সেই সেরেব্রাল হেমিস্ফিয়ারকে আমরা 4 ভাগে ভাগ করি। ওকে, সবার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের ফ্রন্টাল লোব, সেটা হলো ফ্রন্টাল লোব। তারপরে দেখেন এদিকে প্যারাইটাল, তারপরে টেম্পোরাল, আর সবার শেষে অক্সিপিটাল লোব। ঠিক আছে, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, এই 4টা লোবে আমরা ভাগ করি। এখন ফ্রন্টাল লোব থেকে প্যারাইটাল লোবে যে ভাগ হয় সেই ভাগটা আমরা করি হলো সেন্ট্রাল সালকাস দিয়ে। কি দিয়ে? সেন্ট্রাল সালকাস দিয়ে। আর ফ্রন্টাল, প্যারাইটাল এবং টেম্পোরালকে আলাদা করার জন্য আমাদের এখানে থাকে হলো ল্যাটারাল সালকাস। ওকে, আচ্ছা, এখন আমরা সরাসরি ফ্রন্টাল লোবে চলে যাই। আপনাদের শীটে 3 নাম্বার পেজে আসেন, ফ্রন্টাল লোব খুব সুন্দর করে আমাদের হেডলাইন দেওয়া আছে। শীটগুলো এখন এতটা আপডেটেড আসলে যে শীটগুলো পড়ার ক্ষেত্রে এবং শীটগুলো যখন আপনি ক্লাসের সাথে মিলিয়ে পড়বেন আপনার কাছে মানে কোনোভাবেই সেটা এলোমেলো বা কঠিন মনে হবে না। দেখেন একদম প্রথমেই ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোবে দেখেন 3টা এরিয়া নিয়ে আমরা কথা বলবো। আমি আবার বলছি, 3টা এরিয়া নিয়ে আমরা কথা বলবো। একদম দেখেন ফ্রন্টাল লোবের সেন্ট্রাল সার্কাসের সামনে, সেন্ট্রাল সার্কাসের সামনে সেন্ট্রাল সার্কাসের সামনে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল সার্কাসের সামনে আমাদের যে এরিয়া সেটাকে আমরা বলি প্রাইমারি মোটর এরিয়া, সেটাকে আমরা বলছি প্রাইমারি মোটর এরিয়া। ফ্রন্টাল লোবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের প্রাইমারি মোটর এরিয়া। এই এরিয়াগুলোতে আমার 3টা জিনিস মূলত জানতে হবে। 3টা জিনিস, প্রথম কথা হলো আমার এরিয়ার নামটা জানতে হবে, সেকেন্ড কথা হলো আমার এরিয়ার ব্রডম্যান এরিয়া জানতে হবে। ব্রডম্যান এরিয়া সবগুলো জানতে হবে ব্যাপারটা ওরকম না, কয়েকটা একটু বেশি আসে, কয়েকটা কম আসে। তারপরে আমার ওই অংশের ফাংশনটা কি। তাহলে আমি দেখেন আমার ফ্রন্টাল লোবের প্রথম অংশটা আমরা বললাম প্রাইমারি মোটর এরিয়া, ঠিক সেন্ট্রাল সার্কাসের সামনে প্রি সেন্ট্রাল জাইরাস, এটার নাম আমরা বলতেছি প্রাইমারি মোটর এরিয়া। প্রাইমারি মোটর এরিয়া হলো ব্রডম্যান এরিয়া 4, ব্রডম্যান এরিয়া 4, ব্রডম্যান এরিয়া 4। এই প্রাইমারি মোটর এরিয়ার কাজ হলো আমার যে মোটর মুভমেন্ট আছে সেই মোটর মুভমেন্ট গুলোর এক্সিকিউশন, এক্সিকিউশন অফ মোটর মুভমেন্টস, এক্সিকিউশন অফ মোটর মুভমেন্টস, এক্সিকিউশন অফ মোটর মুভমেন্টস। তাহলে ফ্রন্টাল লোবের প্রথম এরিয়ার নাম আমরা বললাম প্রাইমারি মোটর এরিয়া, ব্রডম্যান এরিয়া 4, আর আমার কাজ হলো তার এক্সিকিউশন অফ দা মুভমেন্ট। ওকে, প্রাইমারি মোটর এরিয়ার পরে প্রাইমারি মোটর এরিয়াকে হেল্প করার জন্য আমাদের কিছু সেকেন্ডারি মোটর এরিয়া থাকে, কিছু প্রি মোটর এরিয়া থাকে, সামনের দিকে প্রি মোটর এরিয়া থাকে, কিছু সেকেন্ডারি মোটর এরিয়া থাকে। ওকে, থাকলো, এটা হলো আমার প্রাইমারি মোটর এরিয়াকে হেল্প করার জন্য। তারপরে আমার সেকেন্ড ইম্পর্টেন্ট এরিয়া হলো ব্রোকাস মোটর স্পেস এরিয়া। ব্রোকাস মোটর স্পেস এরিয়া দেখতে পাচ্ছেন, ব্রোকাস মোটর স্পেস এরিয়া, ব্রোকাস মোটর স্পেস এরিয়া। ব্রোকাস মোটর স্পেস এরিয়া মূলত আমার থাকে ফ্রন্টাল জাইরাসের ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাসে। কোথায় থাকে? ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাসে। ফ্রন্টাল জাইরাসকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস, মিডল ফ্রন্টাল জাইরাস, ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস, আবার মিডিয়াল ফ্রন্টাল জাইরাস, অনেক ভাবে।
ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে থাকে হলো আমার ব্রোকাস মোটর স্পিস এরিয়া, ঠিক পুরো নামটা মনে রাখবেন তাহলে পরীক্ষা ভুল হবে না। ব্রোকাস মোটর স্পিস এরিয়া, ব্রোকাস মোটর স্পিস এরিয়া, ব্রডম্যান এরিয়া 44 45, ব্রডম্যান এরিয়া 44 45। ওকে, ব্রোকাস মোটর স্পিস এরিয়ার কাজ কি? নাম থেকে বোঝা যাচ্ছে এটা হলো আমার স্পিসের যে ব্রোকাস মোটর অংশটা সেটা কমপ্লিট করে। অর্থাৎ আমি আপনি যে কথা বলছি এই ফাংশনটা করে হলো ব্রোকাস মোটর স্পিস এরিয়া। ব্রোকাস মোটর স্পিস এরিয়া হলো 44 45। ওকে, তাহলে প্রথম এরিয়াটা আমরা বলছি প্রাইমারি মোটর এরিয়া, ব্রডম্যান এরিয়া 4, এক্সিকিউশন অফ মাই মুভমেন্ট। সেকেন্ড আমরা বললাম ব্রোকাস মোটর স্পিস এরিয়া। ব্রোকাস মোটর স্পিস এরিয়া এটা থাকবে হলো ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে, ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে থাকবে ব্রডম্যান এরিয়া 44 45। এটার কাজ হলো আমার স্পিসের যে মোটর অংশটা সেই অংশটা কমপ্লিট করা। নেক্সট আমার আরেকটা ইম্পর্টেন্ট এরিয়া হলো ফ্রন্টাল লোবের ফ্রি ফ্রন্টাল কর্টেক্স। ফ্রি ফ্রন্টাল কর্টেক্স, ফ্রি ফ্রন্টাল কর্টেক্স মূলত মিডিয়াল অংশে থাকে। ফ্রন্টাল লোবের মিডিয়াল ফ্রন্টাল জাইরাস, যেটা ফ্রন্টাল লোবের মিডিয়াল ফ্রন্টাল জাইরাস এই অংশটাই থাকে। প্রি ফ্রন্টাল কর্টেক্সের ব্রডম্যান এরিয়া 9 10 11 12, 9 10 11 12। ওকে, আচ্ছা, প্রি ফ্রন্টাল কর্টেক্সের মূল কাজ হলো আমার পার্সোনালিটি এন্ড বিহেভিয়ার মেইনটেইন করা, পার্সোনালিটি এন্ড বিহেভিয়ার মেইনটেইন করা, পার্সোনালিটি এন্ড বিহেভিয়ার মেইনটেইন করা। ওকে, এখন দেখেন তাহলে আমরা তিনটা এরিয়া কথা বললাম। প্রথমে আমরা বললাম একদম শীটে দেখেন সিরিয়ালে আছে, আপনার কোনোভাবেই কষ্ট হবে না। 3 নাম্বার পেজে সুন্দর করে ফ্রন্টাল লোব দেওয়া আছে। প্রথম এরিয়া আমরা বললাম প্রাইমারি মোটর এরিয়া। প্রাইমারি মোটর এরিয়া ইজ প্রি সেন্ট্রাল, আমাদের প্রি সেন্ট্রাল যে জাইরাস থাকে জাস্ট সেন্ট্রাল সালকাসের সামনে, সেটাকে আমরা বলছি প্রাইমারি মোটর এরিয়া। প্রাইমারি মোটর এরিয়া ইজ ব্রডম্যান এরিয়া 4, ব্রডম্যান এরিয়া 4। কাজ হলো আমাদের এক্সিকিউশন অফ দা মুভমেন্ট, তাহলে প্রাইমারি মোটর এরিয়া। সেকেন্ড এরিয়া আমরা বললাম গুরুত্বপূর্ণ এরিয়া হলো ব্রোকাস মোটর স্পিস এরিয়া। ব্রোকাস মোটর স্পিস এরিয়া, ব্রোকাস মোটর স্পিস এরিয়ার ক্ষেত্রে আমরা বললাম ব্রডম্যান এরিয়া 44 45, আর আমরা বললাম এটা থাকবে হলো আমার ইনফিরিয়র ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে। কোথায় থাকবে? ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে। ঠিক আছে, এটার কাজ হলো আমার যে স্পিস আছে স্পিসের মোটর অংশটা কমপ্লিট করা। তারপরে আমার যেটা গুরুত্বপূর্ণ এরিয়া সেটাকে আমরা বললাম প্রি ফ্রন্টাল কর্টেক্স। প্রি ফ্রন্টাল কর্টেক্স হলো ব্রডম্যান এরিয়া 9 10 11 12, 9 10 11 12। এই অংশে আমরা বললাম যে এই অংশের কাজ হলো আমার পার্সোনালিটি এন্ড বিহেভিয়ার। তাহলে ফ্রন্টাল লোব আপনার জন্য এখন সোজা হয়ে গেল যে ফ্রন্টাল লোবে আমাদের মোটর এরিয়াটা থাকে, ফ্রন্টাল লোবে আমাদের স্পিসের ব্রোকাস মোটর এরিয়াটা থাকে, এবং ফ্রন্টাল লোবে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স থাকে। ওকে, প্রিফ্রন্টাল কর্টেক্স থাকে। এখন আমরা এইটা জেনে গেলাম। তাহলে ফ্রন্টাল লোবে যদি ফাংশন আমরা চিন্তা করি, যে ফ্রন্টাল লোবের ফার্স্ট ফাংশন হলো আমাদের মোটর অ্যাক্টিভিটি, টোটাল বডি মোটর অ্যাক্টিভিটিটা মেইনটেইন করা, ফার্স্ট ফাংশন। তারপরে আমাদের স্পিসের যে মোটর অংশটা সেটা কমপ্লিট করা, সাথে আমাদের পার্সোনালিটি এন্ড বিহেভিয়ারটা মেইনটেইন করা। তাহলে সোজা হিসাব, যখন আমার ফ্রন্টাল লোব লেশন হবে, ফ্রন্টাল লোব যখন লেশন হবে তখন আমার এই জিনিসগুলাই লস হবে, তাই না? আমার মোটর মুভমেন্ট গুলা লস হবে, সাথে সাথে আমার পার্সোনালিটি এন্ড বিহেভিয়ারটা চেঞ্জ হবে, সাথে সাথে আমার যে স্পিচের যে মোটর অংশটা সেটা লস হবে, অর্থাৎ আমি কথা বলতে পারবো না, যেটাকে আমরা বলে থাকি এক্সপ্রেসিভ অ্যাফেসিয়া। আমরা একটু পরে এগুলো আবার পড়বো, এখানে জাস্ট কোরিলেশন করার জন্য বলে দিচ্ছি। ওকে, এখন দেখেন তাহলে ফ্রন্টাল লোবে আপনাদের শীটে আপনারা পেয়ে গেলেন। প্রথমে দেখেন ফ্রন্টাল লোব, সুন্দর করে শীটে লেখা আছে প্রাইমারি মোটর এরিয়া, পাশেই লেখা আছে ব্রডম্যান এরিয়া 4। ওকে, তারপর দেখেন 3 নাম্বার লাইনে লেখা আছে যে ইট ইজ দ্য ফাইনাল স্টেশন ফর কনভার্সন অফ দ্য ডিজাইন ইনটু এক্সিকিউশন অফ দ্য মুভমেন্ট। আমরা যেটা বলছি যে আমার মোটর মুভমেন্টে এক্সিকিউশন করা হলো প্রাইমারি মোটর এরিয়ার কাজ। তারপরে আমরা বললাম প্রাইমারি মোটর এরিয়াকে হেল্প করার জন্য আমার থাকে প্রি মোটর এরিয়া, সাপ্লিমেন্টারি মোটর এরিয়া। ওকে, আপনাদের শীটে দেওয়া আছে, জাস্ট নামগুলো জানলেই হবে। তারপরে দেখেন সেকেন্ড এরিয়া, ইম্পর্টেন্ট এরিয়ার কথা আমরা বলছি মোটর স্পিস এরিয়া বা ব্রোকাস মোটর স্পিস এরিয়া। পাইছেন? আমরা বলছি এটা থাকে ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে। কোথায় থাকে? ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাসে। আমরা বলছি এরিয়া নাম্বার 44 45, এরিয়া নাম্বার 44 45। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট এরিয়ার নাম আমরা বলছি প্রিফ্রন্টাল কর্টেক্স। ঠিক আছে, সবাই শিখতে পাচ্ছেন 3 নাম্বার পেজে প্রিফ্রন্টাল কর্টেক্স। আমরা বললাম এটা মূলত দেখেন ফার্স্ট লাইনের শেষে লেখা আছে মোস্টলি থাকে হলো মিডিয়াল ফ্রন্টাল জাইরাসে, মোস্টলি থাকে হলো মিডিয়াল ফ্রন্টাল জাইরাসে, মোস্টলি থাকে মিডিয়াল ফ্রন্টাল জাইরাসে। এরিয়া নাম্বার 9 10 11 12, এরিয়া নাম্বার
9, 10, 11, 12। এখন আমরা বলছি এটা কি আমার নির্ধারণ করবে? পার্সোনালিটি এন্ড বিহেভিয়ার, পার্সোনালিটি এন্ড বিহেভিয়ার। ওকে, পারবেন তো? আচ্ছা, তারপর দেখেন ফ্রন্টাল লোবের পরে যদি আমরা আসি আমাদের প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব। ওকে, আচ্ছা, এখন দেখেন ফ্রন্টাল লোবের পরে যদি আমরা প্যারাইটাল লোবে আসি, প্যারাইটাল লোবে দেখেন, প্যারাইটাল লোবে আমাদের মূলত একটা ইম্পর্টেন্ট এরিয়া থাকে, জাস্ট একটা, সেটা হলো সেন্ট্রাল সার্কাস। এই যে সেন্ট্রাল সার্কাসের ঠিক সামনে, সেন্ট্রাল সার্কাসের ঠিক সামনে ছিল আমাদের প্রিসেন্ট্রাল জাইরাস। প্রিসেন্ট্রাল জাইরাস ছিল মোটর এরিয়া, আর সেন্ট্রাল সার্কাসের ঠিক পিছনে ফোর্থ সেন্ট্রাল যে জাইরাস, সেইখানে থাকবে আমাদের সেন্সরি এরিয়া। তাহলে সেন্ট্রাল সার্কাসের সামনে হলো মোটর এরিয়া, সেন্ট্রাল সার্কাসের পিছনে হলো সেন্সরি এরিয়া। সেন্ট্রাল সার্কাসের সামনে হলো আমাদের ফ্রন্টাল লোব, সেন্ট্রাল সার্কাসের পিছনে হলো আমাদের প্যারাইটাল লোব। প্যারাইটাল লোবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া সেটা হলো সেন্সরি এরিয়া, বা যেটাকে আমরা বলি প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া, সোমাস্থেটিক এরিয়া, অনেকগুলো নামে ডাকা যায়। যেভাবেই ডাকেন, মূল কথা হলো প্যারাইটাল লোবের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো সেন্সরি এরিয়া। সেন্সরি এরিয়ার ব্রডম্যান এরিয়া নাম্বারটা অবশ্যই মনে রাখতে হবে। সেটা হলো কেউ বলে 1 2 3, কেউ বলে 3 2 1, কেউ বলে 3 1 2, আলটিমেটলি জিনিস একই। ওকে, তাহলে প্যারাইটাল লোবের সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়ার নাম হলো সেন্সরি এরিয়া, ব্রডম্যান এরিয়া 3 2 1। এটা হলো আমাদের বডির সকল কমপ্লেক্স কাজ, সকল সেন্সরি কাজ, সেই কাজগুলো আমাদের এই প্যারাইটাল লোব দিয়ে করতে হবে। এরিয়াটা যত ছোট কিন্তু কাজটা কিন্তু অতটা ছোট না। আমাদের বডির যতগুলো কমপ্লেক্স কাজ আছে সবকিছু আলটিমেটলি প্যারাইটাল লোবই নিয়ন্ত্রণ করে, এবং সেজন্য প্যারাইটাল লোবের লেশন হলে আমরা দেখবো যে সবচেয়ে বেশি হ্যাজার্ডাস কমপ্লিকেশন হয়। ওকে, তার সাথে দেখবেন সেন্সরি এরিয়াকে হেল্প করার জন্য ঠিক এইখানেও কিছু অ্যাসোসিয়েটরি এরিয়া থাকে। ওকে, কিন্তু প্যারাইটাল লোবে মূলত আমাদের একটাই গুরুত্বপূর্ণ এরিয়া। তারপরে দেখেন আপনাদের শীটে এখন আসেন, শীটে আসেন, প্যারাইটাল লোবে সুন্দর করে লেখা আছে দ্য প্রাইমারি সোমাস্থেটিক এরিয়া, প্রাইমারি সোমাস্থেটিক এরিয়া ও প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া, যেভাবে আপনি জানেন ডাকেন সমস্যা নেই। থাকবে কোথায়? আমরা বললাম পোস্ট সেন্ট্রাল জাইরাস থাকবে। কোথায় থাকবে? পোস্ট সেন্ট্রাল জাইরাস থাকবে। এর এরিয়া নাম্বার কত? এরিয়া নাম্বার হলো 312 213, যেভাবেই বলে। ওকে, ওকে, নেক্সট আমাদের অক্সিপিটাল লোব নিয়ে আমরা একটু কথা বলি। অক্সিপিটাল লোব হলো আমাদের মোস্ট পোস্টেরিয়র লোব, একদম সবার পিছনে যেটা থাকে সেটা নাম হলো আমাদের অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোব আমাদের মূলত একটা গুরুত্বপূর্ণ এরিয়া কভার করে, সেটা হলো ভিজুয়াল এরিয়া। আমাদের যে ভিজুয়াল পাথওয়ে, সেই ভিজুয়াল পাথওয়ের আলটিমেট টার্গেট হলো আমাদের অক্সিপিটাল লোব, আলটিমেট টার্গেট হলো আমাদের অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোব হলো এই ভিজুয়াল এরিয়াটা হলো প্রাইমারি ভিজুয়াল এরিয়া। প্রাইমারি ভিজুয়াল এরিয়ার ব্রডম্যান নাম্বার হলো 17, ব্রডম্যান নাম্বার হলো 17, ব্রডম্যান নাম্বার হলো 17। তাহলে অক্সিপিটাল লোবে আমাদের থাকবে কোন এরিয়া? ভিজুয়াল এরিয়া। অক্সিপিটাল লোবে থাকবে হলো ভিজুয়াল এরিয়া। ওকে, ভিজুয়াল এরিয়ার সাথে সাথে তার কিছু অ্যাসোসিয়েটরি এরিয়া থাকে, এটা আমরা সব ক্ষেত্রেই পাচ্ছি। মোটরের ক্ষেত্রে মোটর অ্যাসোসিয়েশন এরিয়া, সেন্সরির ক্ষেত্রে সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া। সবারই একটা প্রাইমারি সেন্টার থাকে, একটা সেকেন্ডারি সেন্টার থাকে। তাহলে আমরা তিনটা লোব পড়ে ফেললাম, একটা হলো ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব। ফ্রন্টাল লোবে আমরা তিনটা এরিয়া পাইছি, মনে আছে আপনাদের? সেটা হলো মোটর এরিয়া, ব্রোকাস মোটর স্পেস এরিয়া, প্রিফ্রন্টাল কর্টেক্স। প্যারাইটাল লোবে এসে আমরা পাচ্ছি সেন্সরি এরিয়া, আর অক্সিপিটাল লোবে আমরা পাচ্ছি ভিজুয়াল এরিয়া। ওকে, তারপর আমাদের একটা গুরুত্বপূর্ণ লোব বাকি থাকছে, সেটা হলো টেম্পোরাল এরিয়া। টেম্পোরাল লোবে আসেন। টেম্পোরাল লোবের ক্ষেত্রে দেখেন, টেম্পোরাল লোব আপনারা শীটে চলে আসেন, শীটে আসেন। শীটে আসলে দেখবেন টেম্পোরাল লোবের ক্ষেত্রে, টেম্পোরাল লোবের ক্ষেত্রে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ এরিয়া থাকে, দুইটা গুরুত্বপূর্ণ এরিয়া থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এরিয়াটা, সেখানে দেখেন এই যে আমাদের অডিটরি এরিয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অডিটরি এরিয়া। আমরা ভিজুয়াল এরিয়া নিয়ে অলরেডি কথা বলছি, এখন হলো আমাদের অডিটরি এরিয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অডিটরি এরিয়া। অডিটরি এরিয়ার ব্রডম্যান নাম্বার হলো 41 42, অডিটরি এরিয়ার ব্রডম্যান নাম্বার হলো 41 42। অডিটরি এরিয়ার নাম শুনেই বুঝতে পারছেন যে এটা আমাদের অডিশনে হেল্প করবে। সাথে সাথে তার কিছু সেকেন্ডারি অডিটরি এরিয়াও থাকে, সেটা বলছি সব ক্ষেত্রেই থাকবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ এরিয়া আছে যেটা অবশ্যই অবশ্যই পরীক্ষা মনে রাখতে হবে, সেটা হলো সেন্সরি স্পেস এরিয়া বার্নিক। শীটে দেখেন 4 নম্বর পেজে টেম্পোরাল লোবের সেকেন্ড হ্যাশট্যাগে আছে সেন্সরি স্পেস এরিয়া বার্নিক। আমরা একটু আগে মোটর স্পেস এরিয়া পাইছি, সেটার কাজ ছিল আমাদের স্পেসের যে মোটর অংশটা অর্থাৎ এক্সপ্রেশনটা করা। আর এখন আমরা পাচ্ছি সেন্সরি স্পেস এরিয়া বার্নিক্স বা বার্নিক সেন্সরি স্পেস এরিয়া। এর কাজ হলো
সেন্সরি অংশটা করা, আমাদের স্পিচের সেন্সরি অংশটা করা, অর্থাৎ আমাদের স্পিচের সেন্সরি অংশটা করা বলতে আমাদের রিসেপশনটা করা, আমাদের ভয়েসের যে রিসেপশন সেটা করা। মোটর স্পিচের কাজ হলো এক্সপ্রেশনটা করা, আর এইখানে আমাদের সেন্সরি স্পিচ এরিয়ার কাজ হলো রিসেপশনটা করা। আমরা জানি সেন্সরি মানে হলো রিসেপশন আর মোটর মানে হলো এক্সপ্রেশন। ওকে, তাহলে সেন্সরি স্পিচ এরিয়া এটা মূলত থাকে সুপিরিয়র ফ্রন্টাল জাইরাসে। সুপিরিয়র ফ্রন্টাল জাইরাসে কোথায় থাকে? এই যে সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস, অর্থাৎ ফ্রন্টাল জাইরাসের যে উপরের অংশটা সেখানে থাকে হলো সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস। ওকে, তাহলে সুপিরিয়র ফ্রন্টাল জাইরাসে আমাদের আরেকটা এরিয়া থাকছে, সেটার নাম আমরা বলছি কি এরিয়া? সেটার নাম আমরা বলছি বার্নিশ সেন্সরি স্পিচ এরিয়া। আমরা বলছি এই এরিয়ার কাজ হলো আমার স্পিচের যে সেন্সরি অংশটা সেটা করা, অর্থাৎ রিসেপটিভ অংশটা করা। ওকে, তাহলে আমরা এখন মোটামুটি 4টা লোবের ভালো করে ফাংশন গুলো পড়ে ফেললাম। এখন আপনি এই ফিগারে যদি আমি বলি আপনাকে, এই হলো আমার ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোবে তাহলে আমার কয়টা এরিয়া থাকছে? মোটর এরিয়া, ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, প্রিফ্রন্টাল কর্টেক্স। মোটর এরিয়ার কাজ হলো এক্সিকিউশন অফ দ্য মুভমেন্ট, ব্রোকাস মোটর স্পিচ এরিয়ার কাজ হলো আমার এক্সপ্রেশন অফ দ্য ভয়েস, প্রিফ্রন্টাল কর্টেক্স এর কাজ হলো পার্সোনালিটি এন্ড বিহেভিয়ার। তারপর যদি আমি প্যারাইটাল লোব বলি, আমি বলবো প্যারাইটাল লোব হলো আমার সেন্সরি এরিয়া, প্যারাইটাল লোব হলো আমার সেন্সরি এরিয়া। অক্সিপিটাল লোবে থাকবে হলো আমার ভিজুয়াল এরিয়া, অক্সিপিটাল লোবে থাকবে হলো আমার ভিজুয়াল এরিয়া। এন্ড দেন আমার টেম্পোরাল লোবে আমার দুইটা ইম্পর্টেন্ট এরিয়া, একটা হলো অডিটরি এরিয়া আর একটা হলো ভার্নিশ সেন্সরি স্পিচ এরিয়া। ওকে, ঠিক আছে। এখন দেখেন, আপনারা দেখেন নিচে একটা ফিগার দেওয়া আছে স্পিচ এরিয়া অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। এখানে আবার বিভিন্ন ভাবে দেওয়া আছে। মূল এরিয়া দুইটা, আমাদের ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, ভার্নিশ সেন্সরি স্পিচ এরিয়া। তাদের সাথে আবার দেখা যায় বিভিন্ন কানেক্টিং এরিয়া থাকে, বিভিন্ন ট্রান্সকর্টিক্যাল এরিয়া থাকে। আমাদের মূল দুইটা জানলেই হবে, একটা হলো ব্রোকাস মোটর স্পিচ এরিয়া আর একটা হলো ভার্নিশ সেন্সরি স্পিচ এরিয়া। এবং এই দুইটা জায়গায় যখন লেশন হবে তখন আমাদের দুই ধরনের অ্যাফেসিয়া হয়। তখন আমাদের দুই ধরনের অ্যাফেসিয়া হয়, সেটা দেখেন। প্রথম লেখা আছে ভার্নিশ অ্যাফেসিয়া। এখন আপনি আমাকে বলেন যে ভার্নিশ সেন্সরি স্পিচ এরিয়া, নাম শুনেই আমরা বললাম যে ভার্নিশ সেন্সরি স্পিচ এরিয়ার কাজ হলো সেন্সরি অংশটা করা, অর্থাৎ রিসেপশন করা। সেক্ষেত্রে যখন কারো ভার্নিশ সেন্সরি স্পিচ এরিয়ায় লেশন হবে, তার কি হবে? সে কোনো কথা রিসিভ করতে পারবে না, কোনো কথা সে শুনতে পারবে না, বুঝতে পারবে না, তার কম্প্রিহেনশনের সমস্যা থাকবে। কিন্তু তার ব্রোকাস মোটর স্পিচ এরিয়া যেহেতু ইনটেক্ট, তার ব্রোকাস মোটর স্পিচ এরিয়া যেহেতু ইনটেক্ট, তার কথা বলতে কোনো সমস্যা হবে না। সমস্যাটা হবে কি? তার রিসেপশনে। অর্থাৎ এটাকে আমরা বলি ফ্লুয়েন্ট অ্যাফেসিয়া। সে কথা বলে যাবে কিন্তু সেটার মধ্যে কোনো কোঅর্ডিনেশন থাকবে না। সেকেন্ড স্পিচ এরিয়া যেটা দেখেন, 3 নাম্বার পয়েন্টটা দেখেন, 3 নাম্বারটা ব্রোকাস অ্যাফেসিয়া অর এক্সপ্রেসিভ অ্যাফেসিয়া। ব্রোকাস অ্যাফেসিয়া অর এক্সপ্রেসিভ অ্যাফেসিয়া, এটা কখন হবে? যখন আমার ব্রোকাস মোটর এরিয়াটা লেশন হবে। ব্রোকাস মোটর এরিয়া যখন আমার লেশন হবে তখন কি হবে? তখন আমার সেন্সরি অংশটা ইনটেক্ট, আমি কারো কথা বুঝতে পারছি, কিন্তু ব্রোকাস এরিয়াটা লেশন হওয়ার কারণে আমি সেটা বলতে পারছি না, সেটা বলতে পারছি না। অর্থাৎ আমার সেন্সরি ফাংশনটা ইনটেক্ট কিন্তু মোটর ফাংশনটা লস্ট হবে। সেক্ষেত্রে আমরা বলি নন ফ্লুয়েন্ট অ্যাফেসিয়া। কি বলি? নন ফ্লুয়েন্ট অ্যাফেসিয়া। নন ফ্লুয়েন্ট অ্যাফেসিয়া, এই দুইটা অবশ্যই পরীক্ষার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ। ওকে, পারবেন সবাই? তাহলে এই অংশটা যদি আপনি ভালো বুঝেন, আমি আশা করি এখন আপনি প্রতিটা লোবের ফাংশন আপনি নিজেও এসে খুব ভালো করে বলতে পারবেন। ঠিক আছে, এই লোবের ফাংশনের সাথে আমাদের প্রতিটা লোবের আমরা কি কি কমপ্লিকেশন হয়, কি কি লেশন হলে কি কি হবে আমরা এখন দেখবো। ঠিক আছে, পরের পেজে চলে আসেন, পেজ নাম্বার 6। এটা সবার জন্যই লাগবে, এমডিএমএস ফ্যাকাল্টি সবার জন্য, বেসিক সবার জন্যই লাগবে। কর্টিক্যাল লোবার ফাংশন এখন আসলে সবার সবার জন্যই পরীক্ষা আসে, তবে যারা এমডি ফ্যাকাল্টি তাদের জন্য এটা মোর দ্যান ইনফিনিটি স্টার। আপনার এখান থেকে কোশ্চেন থাকবেই, মানে অবশ্যই থাকবে। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসি দেখেন শীটের 4 নাম্বার পেজে। এখন আসলে আমি যদি আপনাকে এটা নাও বলি আপনার খুব একটা ভুল হবে না, কারণ আপনি এখন প্রতিটা লোবের ফাংশন জানেন। এখন আপনি যদি লোবের ফাংশন জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভুল হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। লোবের ফাংশন যদি জানেন তাহলে প্রতিটা লোবার লেশন হলে কি হবে সেটা খুব সোজা, যে ফাংশন যেটা সেটাই লস্ট হবে। যেমন আপনি ধরেন ফ্রন্টাল লোবের ফাংশন। ফ্রন্টাল লোবের ফাংশন আপনি জানেন যে পার্সোনালিটি বিহেভিয়ার কন্ট্রোল করা, সেটা আমরা জানি। সেটা করবে হলো কোন অংশ? প্রিফ্রন্টাল কর্টেক্স। ফাংশনে পাইছেন সবাই? পার্সোনালিটি, ইমোশন, বিহেভিয়ার। ওকে, তারপর আমরা বললাম কন্ট্রালেটারাল মোটর কন্ট্রোল। কন্ট্রালেটারাল মোটর কন্ট্রোল কে করবে? কন্ট্রালেটারাল মোটর কন্ট্রোল করবে আমার মোটর এরিয়া। আরেকটা হলো ল্যাঙ্গুয়েজ, আমরা বলছি সেটা করবে হলো ব্রোকাস মোটর স্পিচ এরিয়া। আরেকটা আছে মিক্সুরেশন, সেটা নিয়ে আমরা কথা বলি নাই কারণ সেটা আসলে আপনি ফিগারে দেখতে পাচ্ছেন না। কারণ এই মিক্সুরেশন কন্ট্রোল করার জন্য একটা এরিয়া দায়ী, সেটার নাম হলো প্যারাসেন্ট্রাল লোবিউল। প্যারাসেন্ট্রাল লোবিউল সেটা থাকে মিডিয়াল অংশে, সেটা থাকে আমাদের লোবার সিস্টেমের মিডিয়াল অংশে। প্যারাসেন্ট্রাল লোবিউল মিক্সুরেশন কন্ট্রোল করে, প্যারাসেন্ট্রাল লোবিউল সেটা আমাদের মিডিয়াল অংশে থাকে। ঠিক আছে,
সেটা যদি লেশন হয় তাহলে ইনকন্টিনেন্স হবে। এখন দেখেন, তাহলে আপনি যদি চিন্তা করেন যে এরিয়াটা আমার এরিয়া কি সেটাও আমি জানি, ফাংশন কি সেটাও জানি, তাহলে লেশন কি হবে সেটা আমার জন্য জানা খুব একটা কোনো ব্যাপারই না। পার্সোনালিটি বিহেভিয়ার যদি হয় তাহলে আমার পার্সোনালিটি এবং বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে দেখেন ডিসইনহিবিশন হচ্ছে, ল্যাক অফ ইনিশিয়েশন হচ্ছে, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার করছে, ইম্পেয়ার মেমোরি করছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আমার যদি মোটর চলে যায় তাহলে দেখেন অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল সাইনে লেখা আছে কন্ট্রালেটারাল হেমিপ্যারেসিস হবে, কন্ট্রালেটারাল হেমিপ্যারেসিস হবে, কন্ট্রালেটারাল হেমিপ্যারেসিস হবে। আমার যদি ল্যাঙ্গুয়েজ চলে যায়, আমরা বলছি যে ব্রোকাস মোটর স্পেস এরিয়া যদি যায় সেটাকে আমরা বলি এক্সপ্রেসিভ অ্যাপাসিয়া বা ব্রোকাস অ্যাপাসিয়া বা মোটর অ্যাপাসিয়া, অর্থাৎ আমার এক্সপ্রেশনের সমস্যা থাকবে। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ চলে গেলে এক্সপ্রেসিভ অ্যাপাসিয়া হবে। আর মিক্সুরেশনের কথা আমরা বললাম যে যদি আমার মিক্সুরেশন কন্ট্রোলটা চলে যায় সেটা হলো আমার ইনকন্টিনেন্স হবে। ওকে, পারবেন সবাই? আচ্ছা, এবার দেখেন প্যারাইটাল লোব। প্যারাইটাল লোব এবং টেম্পোরাল লোবে আবার ডমিনেন্ট নন ডমিনেন্ট বলে একটা কথা আছে। ঠিক আছে? আমরা জানি আমরা যারা রাইট হ্যান্ডেড তাদের হলো লেফট লোব গুলো ডমিনেন্ট থাকে, যারা লেফট হ্যান্ডেড তাদের রাইট লোব গুলো ডমিনেন্ট থাকে। এই ডমিনেন্ট লোব একটা ফাংশন করে, নন ডমিনেন্ট লোব হয়তো আরেকটা ফাংশন করে। এজন্য এই প্যারাইটাল আর টেম্পোরাল লোবের ক্ষেত্রে আমাদের এই ডমিনেন্ট নন ডমিনেন্ট ব্যাপারটা মাঝে মাঝে চলে আসে, যদিও খুব স্পেসিফিক কয়েকটা পয়েন্ট ছাড়া বাকি সব পয়েন্টই সেম। ঠিক আছে? বাকি সব পয়েন্টই সেম, শুধুমাত্র দুই একটা জিনিস যেটা ডমিনেন্ট অংশ করে নন ডমিনেন্ট করে না, নন ডমিনেন্ট করে ডমিনেন্ট করে না। আচ্ছা, এখন দেখেন একদম প্যারাইটাল ডমিনেন্ট। এখন প্রথম কথা হলো প্যারাইটাল ডমিনেন্ট। ডমিনেন্ট অংশের মূল কাজ হলো আমার সেন্সরি যে কাজগুলো সেগুলো করা। আমরা বলছি প্যারাইটাল লোবে আমাদের একটাই ইম্পর্টেন্ট এরিয়া, সেটা হলো সেন্সরি এরিয়া 312। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন সেন্সরি বলতে কিন্তু অনেক কিছু। সেন্সরি বলতে আমাদের বলছি যত প্রকার কমপ্লেক্স কাজ আছে সবকিছুই সেন্সরি। যেমন ধরেন প্যারাইটাল লোব ডমিনেন্টে 5টা সিম্পটম আপনাকে মনে রাখতেই হবে, 5টা জিনিস আপনাকে মনে রাখতেই হবে। সেই 5টা জিনিস হলো দেখেন ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া আপনি দেখেন কগনিটিভ বিহেভিয়ারাল দেখেন প্যারাইটাল লোব লেশনে ডিসক্যালকুলিয়া। সেকেন্ড অপশনে দেখেন ডিসক্যালকুলিয়া মানে উনি আগে হিসেব করতে পারতো এখন হিসেব করতে পারে না। আপনি যদি তাকে বলেন যে আপনি 100 থেকে 7 বিয়োগ দেন, তারপর আবার 7 বিয়োগ দেন, তারপর আবার 7 বিয়োগ দেন, এভাবে উনি খুব বেশি দূর পারবে না, ডিসক্যালকুলিয়া হবে। তারপর দেখেন ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া মানে হলো আগে উনি লিখতে পারতেন এখন আর উনি লিখতে পারবেন না। দেখেন অর্থাৎ কোনো সফিস্টিকেটেড কোনো কমপ্লেক্স কাজ উনি আর করতে পারবেন না। তারপর দেখেন অ্যাপ্রাক্সিয়া। তারপর দেখেন অ্যাপ্রাক্সিয়া। ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্রাক্সিয়া হলো তাকে আপনি যদি কোনো কমপ্লেক্স কাজ দেন, আপনি যদি তাকে কোনো 3 কমান্ড কাজ দেন যে আপনি এখানে বোর্ডে আসেন, বোর্ডে কিছু লিখেন, সেটা আবার মুছে ফেলেন, এই কমপ্লেক্স কাজগুলো উনি আর করতে পারবেন না, কমপ্লেক্স কোনো কাজ করতে পারবেন না। তারপর হলো অ্যাগনোসিয়া। অ্যাগনোসিয়া হলো উনি দুইটা অবজেক্টকে আলাদা করতে পারবেন না, উনি দুইটা অবজেক্টকে আলাদা করতে পারবেন না। ঠিক আছে? আপনি যেমন আমার দুই হাতে দুইটা অবজেক্ট দিলে আমি কিন্তু বলতে পারবো আমার ডান হাতে কি বাম হাতে কি, উনি এই অবজেক্ট গুলোকে ওভাবে আলাদা করতে পারবেন না। তাহলে আমরা কি বললাম? ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, অ্যাফ্রেক্সিয়া, অ্যাগনোসিয়া। ওকে, তার পাশে দেখেন এখানে দুইটা আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো অ্যাস্টেরিগনোসিস এন্ড অ্যাগ্রাভাসিয়া। অ্যাস্টেরিগনোসিস এন্ড অ্যাগ্রাভাসিয়া। এখন অ্যাস্টেরিগনোসিস জিনিসটা কি? অ্যাস্টেরিগনোসিস জিনিসটা হলো ধরেন আপনার হাতে আমি একটা কয়েন দিলাম, এই কয়েনটা দেখে আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা কয়েন। আমি আপনার হাতে একটা পেন্সিল দিলাম, আপনি বলতে পারবেন এটা পেন্সিল। অর্থাৎ কোনো একটা অবজেক্টের যে 3D জ্ঞান বা 3D নলেজ, যে আমি এটা ধরে আই টু এর দেখে বলে দিতে পারবো এটা এটা, কিন্তু সেটা ওনার থাকবে না, সেটা ওনার থাকবে না। আরেকটা হলো অ্যাগ্রাফেস্টেশিয়া। অ্যাগ্রাফেস্টেশিয়া হলো আরেকটু কমপ্লেক্স জিনিস, যে আমার আপনার হাতের তালুতে ধরেন আমি আপনার হাতের তালুতে 2 লিখলাম, আপনি বলতে পারবেন আমি 2 লিখছি, কিন্তু উনি এই ক্ষেত্রে পারবেন না। উনি ওনার হাতের তালুতে যখন আমি লিখবো উনি বলতে পারবেন না যে আমি সেটা কি লিখছি। তাহলে আমরা এখানে কতগুলো কমপ্লেক্স কাজের কথা বললাম। এই কমপ্লেক্স কাজগুলো লেশন হবে কখন? প্যারাইটাল ডমিনেন্ট লোবের ক্ষেত্রে, প্যারাইটাল ডমিনেন্ট লোবের ক্ষেত্রে, প্যারাইটাল ডমিনেন্ট লোবের ক্ষেত্রে। ওকে, তাহলে কি কি বললাম? ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, অ্যাফ্রাক্সিয়া, অ্যাগনোসিয়া, অ্যাস্টেরিগনোসিস, অ্যাগ্রাফেসিয়া। এই যে সবগুলো, এই যে আমি যে ছয়টার কথা বললাম, এই সবগুলোকে আবার একটা সিনড্রোম বলা হয়। সেই সিনড্রোমের নাম দেখেন পাশে লেখা আছে, গার্সম্যান সিনড্রোম বা জার্সম্যান সিনড্রোম, যেই নামে আপনি ডাকেন, সুন্দর করে লেখা আছে। এটা খুব কমনলি পরীক্ষা আসে। অনেক সময় দেখবেন লেখা থাকবে না প্যারাইটাল ডমিনেন্ট লোব, লেখা থাকবে কম্পোনেন্ট অফ দা জার্সম্যান বা গার্সম্যান সিনড্রোম। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা জানতে হবে। ওকে, আচ্ছা, এখন নন ডমিনেন্টে দুইটা, নন ডমিনেন্টে এই জিনিসগুলাই জাস্ট এইখানে দেখেন, নন ডমিনেন্টে এক্সট্রা দুইটা জিনিস লস হবে, একটা হলো স্পেশাল ওরিয়েন্টেশন,
আরেকটা হলো কনস্ট্রাকশনাল স্কিন। এবং এইখানে আমার দুইটা এক্সট্রা লস হবে, সেটা হলো স্পেশাল ডিসওরিয়েন্টেশন হবে এবং কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া হবে। তাকে আপনি ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ এই জাতীয় জিনিসগুলো আঁকতে দিলে উনি সেটা আঁকতে পারবেন না। ঠিক আছে, কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া হবে, স্পেশাল ডিসওরিয়েন্টেশন হবে, এগুলো হবে নন ডমিনেন্ট লোবে, এগুলো হবে নন ডমিনেন্ট লোবে। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস মাঝে মাঝে পরীক্ষা আসে যে প্যারাইটাল লোব বা টেম্পোরাল লোব এই জাতীয় জায়গায় যদি আমার লেশন হয় তাহলে আমার এখানে একটা ভিজুয়াল একটা লস হয়। সেটা হলো দেখেন প্যারাইটাল লোবের ক্ষেত্রে হবে আমাদের লোয়ার কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া, লোয়ার কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া, লোয়ার কোয়াড্র্যান্ট। প্যারাইটাল লোব থাকে উপরে কিন্তু সেখানে আমার লেশনটা হবে লোয়ার কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া। আর টেম্পোরাল লোব থাকে নিচে, টেম্পোরাল লোবের ক্ষেত্রে হবে আমার আপার কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া। ঠিক আছে, প্যারাইটাল লোব থাকে যে উপরে, সেক্ষেত্রে হবে আমার লোয়ার কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া। টেম্পোরাল লোব থাকে নিচে, সেক্ষেত্রে হবে আপার কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া। ওকে, প্যারাইটাল লোব শেষে আমরা যদি টেম্পোরাল লোবে আসি, টেম্পোরাল লোবে আমরা কয়টা এরিয়ার নাম বলছি? মূলত দুইটা এরিয়ার নাম। একটা হলো অডিটরি এরিয়া, মনে আছে আপনাদের? একটা হলো অডিটরি এরিয়া 41 42, আর এটা ছিল বার্নিক সেন্সরি স্পেস এরিয়া। তাহলে আপনার জন্য এখন খুব সোজা যে টেম্পোরাল লোবে যদি আমার লেশন হয় তাহলে আমার কি হবে? অডিটরি এরিয়াটা লস হবে, অডিটরি এরিয়াটা লস হবে। আর আমার বার্নিক সেন্সরি স্পেস এরিয়া যেহেতু নষ্ট হবে তাহলে আমার রিসেপটিভ অ্যাপাসিয়া হবে। কেমন অ্যাপাসিয়া হবে? রিসেপটিভ অ্যাপাসিয়া অর বার্নিক অ্যাপাসিয়া অর সেন্সরি অ্যাপাসিয়া। ঠিক আছে, ওকে। দেখেন টেম্পোরাল লোবে আপনার এটাই এটাই লেখা আছে। আচ্ছা, এখন দেখেন এখানে একটা মেমোরির কথা আছে। টেম্পোরাল লোব ডমিনেন্ট যখন হবে তখন আমাদের ভার্বাল মেমোরিটা লস হয়, টেম্পোরাল লোব নন ডমিনেন্ট যখন হয় তখন নন ভার্বাল মেমোরিটা লস হয়। ওকে, অক্সিপিটাল লোব, অক্সিপিটাল লোবে আমাদের একটাই ইম্পর্টেন্ট এরিয়া ছিল, সেটা হলো ভিজুয়াল এরিয়া। একটাই ইম্পর্টেন্ট এরিয়া, সেটা হলো ভিজুয়াল এরিয়া। আমরা জানি আমাদের যে ভিজুয়াল পাথওয়ে আছে সেই ভিজুয়াল পাথওয়ের আলটিমেট লক্ষ্য হলো আমাদের ভিজুয়াল কর্টেক্স, আলটিমেট লক্ষ্য হলো আমাদের ভিজুয়াল কর্টেক্স। আমাদের যে ভিজুয়াল পাথওয়ে আছে আমরা জানি অপটিক নার্ভ, অপটিক কাইজমা, অপটিক ট্র্যাক্ট, লেটারাল জেনিকুলেট বডি, আলটিমেটলি সেটা শেষ হয় আমাদের ভিজুয়াল এরিয়ায় এসে শেষ হয়। আলটিমেটলি কোথায় শেষ হয়? ভিজুয়াল এরিয়ায় এসে শেষ হয়। এই ভিজুয়াল এরিয়া যদি আমাদের লেশন হয়, এই ভিজুয়াল এরিয়া যদি আমাদের লেশন হয় তাহলে আমাদের হবে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। ঠিক আছে, আমরা জানি অপটিক ট্র্যাক থেকে শুরু করে পুরো অংশে যদি আমার এই অংশে লেশন হয় তাহলে আমার হোমোনাইমাস হেমিয়ানোপিয়া হবে। ওকে, তাহলে সবাই এটা পারবেন, লোয়ার ফাংশনটা খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আশা করি কারোই কঠিন হবে না, কষ্ট হবে না। আমরা সহজ করে বললাম যে ফ্রন্টাল লোবের ক্ষেত্রে আমার মূল ফাংশন তিনটা। আবার বলছি, প্রথম ফাংশন হলো আমার মোটর, তাহলে আমার কি হবে? কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস হবে। সেকেন্ড ফাংশন হলো আমার মোটরের পরে ব্রোকাস মোটর স্পেস এরিয়া, সেক্ষেত্রে যদি আমার লেশন হয় তাহলে আমার এক্সপ্রেসিভ অ্যাপাসিয়া হবে। ঠিক আছে, তারপরে আমরা বললাম এখানে প্রিফ্রন্টাল কর্টেক্স, প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ ছিল আমার পার্সোনালিটি এন্ড বিহেভিয়ার। তাহলে আমার যদি পার্সোনালিটি এন্ড বিহেভিয়ার লেশন হয় তাহলে আমার অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার হবে, ডিসইনহিবিশন হবে, লস অফ ইনিশিয়েশন হবে। ওকে, তার সাথে এক্সট্রা একটা কথা ছিল মিক্সুরেশন। আমরা বলছি যে আমাদের ফ্রন্টাল লোবের মিডিয়াল পার্টে একটা অংশ থাকে, সেটা নাম হলো প্যারাসেন্ট্রাল লোবিউল। প্যারাসেন্ট্রাল লোবিউল আমাদের কাজ হলো মিক্সুরেশন সেন্টার। এই মিক্সুরেশন সেন্টারে যদি আমাদের লেশন হয় তাহলে ইনকন্টিনেন্স হবে। ওকে, প্যারাইটাল লোবের এরিয়া ছিল খুব কম, প্রাইমারি সেন্সরি এরিয়া 312, কিন্তু এখানে কাজ অনেক বেশি। আমরা বলছি যত প্রকার কমপ্লেক্স কাজ আছে সবকিছুই আমাদের এই সেন্সরি সিস্টেমটা করে। এবং এইখানে লেশন হলে আমরা বলছি ডমিনেন্ট লোবে আমাদের ডিসক্যালকুলিয়া হবে, ডিসলেক্সিয়া হবে, অ্যাপ্রাক্সিয়া হবে, অ্যাগনোসিয়া হবে, অ্যাস্ট্রাগনোসিস হবে, অ্যাগ্রাফেস্টেসিয়া হবে। ওকে, নন ডমিনেন্ট লোবে আমরা দুইটা কথা বলছি, মনে রাখতে হবে। স্পেশাল ডিসওরিয়েন্টেশন হবে, কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া হবে। ওকে, আর এখানে একটা কোয়াড্রেন্ট অ্যানোপিয়ার কথা বলছি যে প্যারাইটাল লোবে হবে লোয়ার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া, টেম্পোরাল লোবে হবে আপার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। ওকে, আচ্ছা দেখেন, আচ্ছা এখন দেখেন আমরা এখানে আরেকটা একটু দেখতে হবে, সেটা হলো টেম্পো। এরপরে আমার টেম্পোরাল লোবের ক্ষেত্রে আমরা কি বললাম? টেম্পোরাল লোবে আমার দুইটা এরিয়ার কথা সবসময় মনে রাখতে হয়। একটা হলো অডিটরি এরিয়া আর একটা হলো বার্নিক সেন্সরি স্পেস এরিয়া। আমরা বলছি অডিটরি এরিয়া যদি আমার নষ্ট হয় তাহলে আমাদের অডিটরিতে সমস্যা হবে, আর বার্নিক সেন্সরি স্পেস এরিয়া যদি নষ্ট হয় সেক্ষেত্রে হবে আমার রিসেপটিভ অ্যাপাসিয়া। কেমন হবে? রিসেপটিভ অ্যাপাসিয়া। তারপরে থাকে আমাদের অক্সিপিটাল এরিয়া। অক্সিপিটাল এরিয়া আমাদের একটাই এরিয়া ছিল, সেটা হলো প্রাইমারি ভিজুয়াল এরিয়া, এরিয়া নাম্বার 17। এইখানে আমরা বলছি যে আমাদের ভিজুয়াল পাথওয়ের আলটিমেট টার্গেট, আলটিমেট গোল হলো এই ভিজুয়াল এরিয়া। এইখানে যদি আমার লেশন হয় তাহলে হবে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট পেজে আসেন, পেজ নাম্বার 7।
আপনাদের শিটে আসবেন পেজ নাম্বার 7। এখানে দেখেন আবার আমরা সোমাটোসেন্সরি আমাদের যে এরিয়াগুলো বিভিন্ন ভিজুয়াল পাথওয়ে, অডিটরি পাথওয়ে, এগুলো আমরা এমনিতেই দিয়ে দিছি, এটা খুব বেশি আপনাদের লাগবে না। দেখেন স্ট্রাকচার অফ দ্য সেরেব্রাল কর্টেক্স। স্ট্রাকচার অফ দ্য সেরেব্রাল কর্টেক্স থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, বলতে এখানে আসলে সেলগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন থাকে মাঝে মাঝে, যে আমাদের সেরেব্রাল কর্টেক্সের সেল কি আর সেরেবেলামের সেল কি। ঠিক আছে, সেরেব্রাল কর্টেক্সের সেল, সেরেবেলামের সেল, এটা পরীক্ষা মাঝে মাঝে আসবে এবং পরীক্ষা মাঝে মাঝে একটু ভুল হয়ে যায় আসলে। তো মূল যেটা ভুল সেটা হলো আসলে সেরেব্রাল কর্টেক্সে থাকবে পিরামিডাল সেল আর আমাদের সেরেবেলামে থাকবে পার্কিনজি সেল। সেরেব্রাল কর্টেক্সে থাকবে পিরামিডাল সেল, সেরেবেলামে থাকবে পার্কিনজি সেল, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এরপরে বাকি নামগুলো আপনি জাস্ট একবার রিডিং করলে আপনার কখনোই ভুল হবে না। পিরামিডাল সেলের সাথে থাকবে ফিউজিফর্ম সেল, গ্র্যানুলার সেল, হরিজন্টাল সেল অফ ক্যাজাল, সেল অফ মার্টিনোটি, জাস্ট নামগুলো জানলেই হবে। এখানে কয়েকটা লেয়ার অফ সেরেব্রাল কর্টেক্স আপনাদের শীটে দেওয়া আছে। মূলত আসলে সেরেব্রাল কর্টেক্স বলেন আর সেরেবেলাম বলেন, টোটাল আমাদের ব্রেনের যে কোনো লেয়ার, যে কোনো জায়গায় মূলত মূল 3টা লেয়ারই থাকে। ঠিক আছে, একটা মলিকুলার লেয়ার থাকে, তারপর তার যে মূল সেল, সেরেব্রাল কর্টেক্সের ক্ষেত্রে পিরামিডাল লেয়ার, সেরেবেলামের ক্ষেত্রে পার্কিনজি লেয়ার, অর্থাৎ সবার বাইরে একটা জাস্ট স্যান্ডউইচের মতো, সবার বাইরের লেয়ারটা হলো পিরামিডাল, সবার বাইরে হলো মলিকুলার লেয়ার, মাঝখানে তার যে মূল সেল, পিরামিডাল সেল হলো পিরামিডাল সেল, পার্কিনজি হলো পার্কিনজি সেল, আর নিচে থাকে গ্রাউন্ডে গ্র্যানুলার লেয়ার। এই 3টা লেয়ার। এখন সেরেব্রাল কর্টেক্স যেহেতু থিকেন, এইখানে এই লেয়ার গুলো ডাবল ডাবল হয়ে থাকে, দেখা যায় এক্সটার্নাল লেয়ার, ইন্টারনাল লেয়ার, এক্সটার্নাল লেয়ার, ইন্টারনাল লেয়ার। আবার সেরেবেলাম কর্টেক্সে গিয়ে, সেরেবেলামে গেলে সেটা আবার হয়ে যায় জাস্ট 3টা লেয়ার, বাইরে মলিকুলার লেয়ার, মাঝখানে পার্কিনজি লেয়ার, নিচে গ্র্যানুলার লেয়ার, জাস্ট এরকম। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট টপিকসে আসি। এই টপিকসটা পরীক্ষায় আসে না খুব বেশি, কিন্তু আসলে মানে এখন পর্যন্ত খুব বেশি আসে নাই, কিন্তু আসলে পরীক্ষার জন্য এখন এই টপিকসটা আমাদের কাছে মনে হচ্ছে যে ইদানিং ডেভিডসনে দেখা যাচ্ছে এই সিজন নিয়ে অনেক কথা হচ্ছে, বা এই এপিলেপসি নিয়ে ডেভিডসনে কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, ড্রাগ থেকে শুরু করে অনেক কিছু। যারা এমডি ফ্যাকাল্টি তাদের জন্য এটা একটু জাস্ট এই জন্য জাস্ট এইখানে যাতে একটু আপনি পড়েন সেই জন্য দেওয়া। জাস্ট 2টা পেজ, একটা হলো ক্লোনিক আর টোনিক পেজ নিয়ে আমরা এখানে কথা বলছি। একটা হলো ক্লোনিক পেজ আর একটা হলো টোনিক পেজ। আমি ক্লোনিক পেজ মনে রাখার জন্য বলি যে ক্লোনাস আমরা সবাই জানি, আমরা যখন ক্লোনাস পরীক্ষা করি, সেটা যখন আমরা দেখি পেটেলাতে দেখি যে ক্লোনাস মানে কি ভায়োলেন্ট শেকিং, তাই না? জাস্ট এভাবে যখন আমরা চাপ দিয়ে দেখতে থাকি সেটা ভায়োলেন্ট শেকিং হয়। তো ক্লোনিক পেজটাও তাই, যে এখানে পেশেন্ট একটা ভায়োলেন্ট স্টেজে থাকে। পেশেন্ট কেমন থাকবে? একটা ভায়োলেন্ট স্টেজে থাকবে। পেশেন্ট একটা ভায়োলেন্ট স্টেজে থাকবে। পেশেন্টের দেখা যাবে টাং বাইট হবে, ট্যাকিকার্ডিয়া হবে, অর্থাৎ পেশেন্টের এই ভায়োলেন্ট স্টেজটাকে আমরা বলছি ক্লোনিক পেজ। পেশেন্টের একটা ভায়োলেন্ট জেনারেলাইজ শেকিং থাকবে, সাথে পেশেন্টের টাং বাইট হবে, ট্যাকিকার্ডিয়া হবে। আর এই পেশেন্টটা যখন একটু রিল্যাক্সেশন স্টেজে যাবে সেটাকে আমরা বলি টোনিক পেজ। এইখানে পেশেন্ট আই ওপেন হবে, পেশেন্ট একটু অ্যানাটমিক্যাল কন্ডিশনে আসার চেষ্টা করবে। আচ্ছা, এখানে দেখেন পিউপিলটা ডাইলেটেড থাকবে। তবে এখানে যেটা আপনাকে মনে রাখতে হবে সেটা হলো এই টোনিক পেজের শেষেই, ক্লোনিকের পরে টোনিক পেজ শেষ হলেই সে আলটিমেটলি টোনিক পেজের পরেই কিন্তু আমরা এখানে বাউল এবং ব্লাডার কন্ট্রোলটা লস্ট হতে পারে। টোনিক পেজের শেষে তার বাউল এবং ব্লাডার কন্ট্রোলটা লস্ট হতে পারে। জাস্ট এটা আপনাদের এক্সট্রা এমনিতেই পড়ানো, আপনাদের বলা যে 2টা স্টেজ, একটা ক্লোনিক একটা টোনিক। ক্লোনিকটা আমরা বললাম যেটা ভায়োলেন্ট শেকিং স্টেজ উইথ টাং বাইট এন্ড ট্যাকিকার্ডিয়া, এন্ড দেন টোনিক ফেজ ইজ এ রিল্যাক্সড ফেজ। এখানে আই ওপেন থাকবে, পিউপিলটা ডাইলেট থাকবে, আর্ম এখানে দেখেন এলবো ফ্লেক্স থাকবে, লেগ গুলো এক্সটেন্ডেড থাকবে। তবে একদম লাস্ট স্টেজে এসে এখানে আমরা কি হতে পারে, বাওয়েল এবং ব্লাডার কন্ট্রোলটা লস্ট হতে পারে। ওকে, আচ্ছা এবার আমরা আসি হিস্টোলজি। হিস্টোলজি অংশে কিন্তু আমাদের খুব সহজ কিছু পড়া আছে যেটা পরীক্ষায় সব সময় থাকে, পরীক্ষায় সব সময় থাকে। ঠিক আছে, হিস্টোলজির প্রথমেই দেখেন আমাদের এখানে লেখা আছে গ্রে ম্যাটারে কি থাকে, হোয়াইট ম্যাটারে কি থাকে। ঠিক আছে, এখন দেখেন গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার ব্রেনের 2টা ম্যাটার আমরা জানি, এবং 2টারই কম্পোনেন্ট মোটামুটি সেম। 2টাতেই নিউরন, নার্ভ ফাইবার, নিউরোগ্লিয়া, ব্লাড ভেসেল, সাথে মাইলিনেটেড ফাইবার, নন মাইলিনেটেড ফাইবার সবই থাকে। ঠিক আছে, এখানে সুন্দর করে দেওয়া আছে নিউরন, নার্ভ ফাইবার, নিউরোগ্লিয়া, ব্লাড ভেসেল, মাইলিনেটেড, নন মাইলিনেটেড। পার্থক্যটা হলো তাদের পরিমাণে, পার্থক্য হলো পরিমাণে। যেখানে আমার মাইলিনেশন পরিমাণটা বেশি থাকবে সেটা হবে হোয়াইট ম্যাটার, যেখানে মাইলিনেটেড ফাইবারটা একটু কম থাকবে সেটা হবে গ্রে ম্যাটার। সহজ কথা, এটা মনে রাখবেন, কিন্তু 2টাতেই আমার মাইলিনেটেড ফাইবার মনে থাকবে থাকবে মাইলিনেটেড ফাইবার যেখানে বেশি থাকবে সেটাকে আমরা বলছি হোয়াইট ম্যাটার, যেখানে কম থাকবে সেটাকে বলছি গ্রে ম্যাটার। তারপরে দেখেন আপনাদের শিখে আসেন 9 নম্বর পেজ। এখানে দেখেন আপনাদের বিভিন্ন নিউরনের ক্লাসিফিকেশন দেওয়া আছে, বিভিন্ন নিউরনের ক্লাসিফিকেশন দেওয়া আছে।
সিউডো ইউনিপোলার, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার। ওকে, এখানে যেটা মনে রাখতে হবে, ডর্সাল রুট গ্যাংলিয়াটা পরীক্ষায় আসে, সেটা হলো সিউডো ইউনিপোলার। ডর্সাল রুট গ্যাংলিয়াটা হলো সিউডো ইউনিপোলার। আর আমাদের যে সেন্ট্রাল সেন্সরি নার্ভ আছে, সেন্সরি নার্ভ আছে অলফ্যাক্টরি, অপটিক এবং অডিটরি। এই তিনটা হলো আমাদের বাইপোলার নিউরন, এই তিনটা হলো বাইপোলার নিউরন। আদার যে সিস্টেম বা আদার যে মোটর, সেখানে থাকে আমাদের মাল্টিপোলার নিউরন, সেখানে থাকে মাল্টিপোলার। তাহলে মূল জিনিস আমি বললাম যে ডর্সাল রুট গ্যাংলিয়া থাকবে হলো আমার, ডর্সাল রুট গ্যাংলিয়া থাকবে সিউডো ইউনিপোলার। আমার সেন্সরি যে নার্ভ 1, 2, 8 এইখানে থাকবে বাইপোলার। আমার মোটর সিস্টেমে থাকবে হলো মাল্টিপোলার। আচ্ছা, পরীক্ষায় পরে আরেকটা ক্লাসিফিকেশন দেওয়া আছে, এটাও পরীক্ষা অনেক বেশি আসছে, সেটা হলো গোলগি টাইপ 1 এবং 2। এটা পরীক্ষা আসবে এবং সবাই ভুল করেন। গোলগি টাইপ 1 এন্ড 2। গোলগি টাইপ 1 যেটা, সেটা হলো একজনটা লং থাকে, একজনটা লং থাকে। গোলগি টাইপ 2 হলো শর্ট একজন। মনে রাখবেন আমাদের সেরেব্রাম এবং সেরেবেলাম, সেরেব্রাম এবং সেরেব্রাল কর্টেক্স, এইখানে থাকে গোলগি টাইপ 2। সেরেব্রাল কর্টেক্স এবং সেরেবেলাম কর্টেক্সে থাকে গোলগি টাইপ 2। অন্যান্য পুরো ব্রেইন, পুরো নার্ভাস সিস্টেম জুড়ে থাকে গোলগি টাইপ 1। পুরো নার্ভাস সিস্টেম জুড়ে থাকে আমাদের গোলগি টাইপ 1। শুধুমাত্র সেরেব্রাল কর্টেক্স এবং সেরেবেলাম কর্টেক্স থাকে গোলগি টাইপ 2। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এখানে আমরা চলে আসেন পরের পেজ, 11 নম্বর পেজে চলে আসেন সবাই। 11 নম্বর পেজ, এটা আপনার এই যে বক্সটা, এটাকে ইনফিনিটি স্টার দিয়ে দেন, বক্সটাকে ইনফিনিটি স্টার দিয়ে দেন। ওকে, এখানে দেখেন বক্সটাকে ইনফিনিটি স্টার দেওয়ার পরে আপনি এখানে যেটা দেখবেন যে এখানে আমাদের মূল সেল তিনটা। আমরা সবাই জানি যে আমাদের মূল সেল নিউরোগ্লিয়া তিনটা, নিউরোগ্লিয়া তিনটা, সেটা হলো অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট এন্ড মাইক্রোগ্লিয়া। অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট এন্ড মাইক্রোগ্লিয়া। এখন প্রশ্ন হলো অলিগোডেন্ড্রোসাইট আর মাইক্রোগ্লিয়া এক প্রকার, কিন্তু অ্যাস্ট্রোসাইট আবার দুই প্রকার। একটা হলো ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট আর একটা হলো প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। একটা হলো ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট আর একটা হলো প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। ঠিক আছে? এখন দেখেন দুইটা কেন, সেটা হলো জাস্ট তার লোকেশনের কারণে, আর কিছুই না। অ্যাস্ট্রোসাইটের কাজ হলো আমার ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করা। অ্যাস্ট্রোসাইটের কাজ হলো ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করা এবং সে ব্লাড ব্রেন ব্যারিয়ারই তৈরি করবে। কিন্তু সমস্যা হলো আমার যেই অ্যাস্ট্রোসাইট গুলো হোয়াইট ম্যাটারে থাকে তাদেরকে আমরা বলি ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট, যেই অ্যাস্ট্রোসাইট গুলো আমাদের গ্রে ম্যাটারে থাকে তাদেরকে আমরা বলি প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট, সেটাকে আমরা বলি প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। এবং আমরা সবাই জানি অ্যাস্ট্রোসাইটের ফাংশন হলো ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করা, ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করা। ওকে, তারপর অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট আমরা সবাই জানি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের, অলিগোডেন্ড্রোসাইট আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এখানে মাইলিনেশন করে থাকে। কি করে থাকে? মাইলিনেশন করে থাকে, মাইলিনেশন করে থাকে। ওকে, আর মাইক্রোগ্লিয়া তো আমরা সবাই জানি যে মাইক্রোগ্লিয়া হলো আমাদের ফ্যাগোসাইটিক সেল, ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটিক সেল ফ্যাগোসাইটোসিস করে। ওকে, আচ্ছা, এখানে দেখেন সুন্দর করে একটা ব্লাড ব্রেন ব্যারিয়ার দেওয়া আছে। আমরা জানি ব্লাড ব্রেন ব্যারিয়ার কি দিয়ে তৈরি। ব্লাড ব্রেন ব্যারিয়ার আমরা বললাম যে অ্যাস্ট্রোসাইট দিয়ে তৈরি হবে। অ্যাস্ট্রোসাইট সাথে থাকবে হলো এন্ডোথেলিয়াম, ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াম। অ্যাস্ট্রোসাইট এন্ড ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াম, অ্যাস্ট্রোসাইট ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াম। ঠিক আছে? আচ্ছা, নেক্সট টপিকসে আসি আমরা। দেখেন আপনাদের পরের টপিক, পেজ নাম্বার 13, 13 নম্বর পেজে দেখেন সবাই। আচ্ছা, এর আগে দেখেন এখানে কয়েকটা দুই একটা টপিকস আমরা এক্সট্রা আপনাদের পড়ার জন্য দিছি, যে এক্সোনাল রিঅ্যাকশন বা এক্সোনাল ডিজেনারেশন। এই ডিজেনারেশন গুলো নিয়ে নার্ভাস সিস্টেম হয়তো আপনাদের পড়ানো হয়, যে ওয়ালরিয়ান ডিজেনারেশন, রেট্রোগ্রেড ডিজেনারেশন, অনেক কিছুই আছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা দেখি রেজড আইসিপি এন্ড সেরেব্রাল ইডিমা। আইসিপি নিয়েও আপনাদের ওইখানে হয়তো পড়ানো হবে। সেটা হলো দেখেন আইসিপি, আইসিপি মানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। এখন আমাদের ব্রেইন একটা ক্লোজড বক্স, তাই না? ক্রেনিয়াম দিয়ে ক্লোজড হয়ে থাকে। এখানে কিন্তু সে চাইলেও কোনো স্পেস পাবে না, কোনো স্পেস পাবে না বা পাওয়ার সুযোগ নাই। তো যখনই আমার কোনো একটা ব্রেইন ম্যাটেরিয়াল, সেটা ব্রেইন হোক, সেটা ব্লাড ভেসেল হোক, যাই হোক, কোনোটা যদি কোনো কারণে পরিমাণ বেড়ে যায়, কোনো কারণে পরিমাণ বেড়ে যায়, সেটা সিএসএফ এর পরিমাণ বেড়ে যেতে পারে, কোনো হেমোরেজ হতে পারে, কোনো ব্রেইন টিউমার হতে পারে, যে কোনো কারণে বেড়ে গেলে কিন্তু আমার ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটা বেড়ে যাবে। এবং ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যখনই বাড়বে তখনই কি হবে, যেহেতু আমার ব্রেইনে বডির সবগুলা গুরুত্বপূর্ণ সেন্টার আমার ব্রেইনেই থাকে, তখন আমার এই সেন্টারগুলোতে কোনো না কোনো অ্যাবনর্মালিটি হবে এবং আলটিমেটলি আমার অনেকগুলো সিমটম দেখা দিবে, আলটিমেটলি আমার অনেকগুলো সিমটম দেখা দিবে। এখন মূল যে তিনটা আমরা আগে বলতাম যে রেজড আইসিপি হলে তিনটা সিমটম নিয়ে পেশেন্ট আপনার কাছে আসে, তিনটা সিমটম নিয়ে পেশেন্ট আপনার কাছে সবার আগে প্রেজেন্ট করবে। সেটা হলো হেডেক, ভমিটিং, পেপিলিটিমা। হেডেক, ভমিটিং, পেপিলিটিমা। হেডেক, ভমিটিং, পেপিলিটিমা।
ওকে, এই তিনটা হলো রেইজড আইসিপি সবচেয়ে কমন ফিচার। আপনি পেশেন্ট রেইজড আইসিপি হওয়া মাত্রই হেডেক হবে, সাথে তার ভমিটিং শুরু হবে, ভমিটিং সেন্টার স্টিমুলেশন হওয়ার কারণে, সাথে পেশেন্ট আপনি যদি অপথ্যালমোস্কোপ দিয়ে পেশেন্টের চোখ পরীক্ষা করেন তাহলে প্যাপিলিডিমা পাবেন। ঠিক আছে, আচ্ছা এর সাথে এখানে একটু আপনারা লিখে নেবেন আরো তিনটা জিনিস হয় যেটাকে আমরা এখন নতুন বইগুলোতে বেলিল্যাব বলেন বা অন্যান্য বইগুলোতে যেটাকে আমরা কুশিং ট্রায়াড বলি, সেটা হলো হাইপারটেনশন, লিখে নিন হাইপারটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, রেসপিরেটরি অ্যাবনর্মালিটিস। আবার বলছি হাইপারটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, রেসপিরেটরি অ্যাবনর্মালিটিস, হাইপারটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, রেসপিরেটরি অ্যাবনর্মালিটিস। ওকে, তাহলে আমরা 6টা জিনিস বললাম রেইজড আইসিপির জন্য। আগের তো 3টা আপনারা জানেন, সেটা হলো হেডেক, ভমিটিং, প্যাপিলিডিমা। সাথে আরো 3টার কথা আমরা বললাম, হাইপারটেনশন, ব্র্যাডিকার্ডিয়া এন্ড রেসপিরেটরি অ্যাবনর্মালিটিস। ওকে, আচ্ছা নেক্সট টপিক হলো সেরেব্রাল ইডিমা। সেরেব্রাল ইডিমা একই কথা, একটু আগে যেটা বললাম যে সেরেব্রাল ইডিমা একটা খারাপ জিনিস, কারণ ওই একই কথা, যেহেতু এখানে কোনো এক্সট্রা স্পেস নাই। সেরেব্রাল ইডিমা বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, তবে 3টা কারণ এখানে 3 প্রকারে আমরা সেটাকে ভাগ করি। সেটা হইতে পারে ব্যাসোজেনিক, হইতে পারে সাইটোটক্সিক, হইতে পারে ইন্টারস্টিশিয়াল। ইন্টারস্টিশিয়াল আচ্ছা প্রথম থেকে বলি। প্রথম হলো ব্যাসোজেনিক। ব্যাসোজেনিক হলো যদি আমার কোনো কারণে ভেসেলের পারমিবিলিটিটা বেড়ে যায় বা কোনো কারণে আমার ভেসেলটা ড্যামেজ হয়, কোনো কারণে আমার ভেসেলটা ড্যামেজ হয়, সেটা হলো আমার ব্যাসোজেনিক। আর যদি আমার সেলের ভিতরে আমার কন্টেন্ট বেড়ে যায় সেটাকে আমরা বলি সাইটোটক্সিক। আর ইন্টারস্টিশিয়াল স্পেসে যদি চলে আসে সেটাকে বললাম আমরা ইন্টারস্টিশিয়াল। সাইটোটক্সিক শুধুমাত্র এক জায়গায় হতে পারে যেখানে আমার সেল ডেথ হয়। সাইটোটক্সিক শুধুমাত্র এক জায়গায় হতে পারে সেখানে আমার সেল ডেথ হয়। আর সেল ডেথ হয় কোথায় আমরা সবাই জানি, সেটা হলো স্ট্রোকে, মূলত আমাদের ইসকেমিক স্ট্রোকে। ঠিক আছে, তাহলে স্ট্রোকে হবে আমার সাইটোটক্সিক ইডিমা, স্ট্রোকে হবে সাইটোটক্সিক ইডিমা। এর সাথে ভেসেলের সাথে রিলেটেড যে কোনো কিছু হবে আমার ব্যাসোজেনিক, ভেসেলের সাথে রিলেটেড যে কোনো কিছু হবে আমার ব্যাসোজেনিক। সেটা হইতে পারে কোনো ট্রমা, হইতে পারে কোনো টিউমার, হইতে পারে ইনফেকশন। ট্রমা, টিউমার, ইনফেকশন যে কোনো কারণে হবে আমার ব্যাসোজেনিক ইডিমা। তাহলে আমরা কি বললাম, স্ট্রোকের ক্ষেত্রে সেল ডেথের পরে সেলের ইন্টারসেলুলার কন্টেন্ট বেড়ে যাবে, হবে সাইটোটক্সিক। আর ট্রমা, টিউমার, ইনফেকশন যখন ভেসেল পারমিবিলিটি বেড়ে যাবে অথবা কোনো কারণে আমার ভেসেলগুলো রাপচার হবে, সেক্ষেত্রে আমরা বলবো ব্যাসোজেনিক ইডিমা। আর ইন্টারস্টিশিয়াল স্পেসে বেড়ে যাওয়ার মতো একটাই কারণ আছে, সেটা হলো হাইড্রোসেফালাস, সেটা হলো হাইড্রোসেফালাস। ওকে, আচ্ছা নেক্সট আমরা পরের টপিকে আসি। দেখেন এখন দেখেন এবার আমরা চলে আসছি আমাদের একটু অন্যরকম পড়ায়। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমাদের ব্রেইনে বিভিন্ন রকমের ফাইবার আছে, আমাদের ব্রেইনে বিভিন্ন রকম ফাইবার আছে। এখানে কিছু অ্যাসোসিয়েশন ফাইবার থাকে, এই টোটাল আমাদের সেরেব্রাল কর্টেক্সের বিভিন্ন অংশকে অ্যাসোসিয়েশন করার জন্য। কিছু আছে কানেক্টিং ফাইবার বা কমিউনিকেশনাল ফাইবার, দুইটা অংশকে কানেক্ট করার জন্য। কিছু আছে প্রজেকশন ফাইবার। তাহলে প্রথম ফাইবারগুলো আমরা বলি কমিউনিকেশনাল ফাইবার। কমিউনিকেশনাল ফাইবার মূলত আমাদের একটার নাম সবাই আমরা জানি যে ব্রেনের সবচেয়ে বড় কমিউনিকেশনাল ফাইবার হলো কর্পাস ক্যালোসাম, সবচেয়ে বড় কমিউনিকেশনাল ফাইবার হলো কর্পাস ক্যালোসাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন প্রথম দেখেন এখানে সবচেয়ে বড় কমিউনিকেশনাল ফাইবার হলো কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম ছাড়াও আরো কিছু কমিউনিকেশনাল ফাইবার আছে, এন্টেরিয়র কমিউনিকেশন, পোস্টেরিয়র কমিউনিকেশন এন্ড ফর্নিক্স। এন্টেরিয়র কমিউনিকেশন, posterior commission and fornix. Okay, 4টা commissural fiber. Then we have some association fiber, short association fiber, long association fiber, cingulum, অনেক কিছু আমরা এখানে দেখব। Some projection fiber like internal capsule, coronary radiata. Okay, first of all আমরা এখানে পড়বো হলো corpus callosum, largest commissural fiber of the body, largest commissural fiber of the body. Okay, এখন আসেন corpus callosum। প্রথমে আমি বললাম যে এটা হলো এক ধরনের commissural fiber। যা যা ক্লাসে বলে থাকি সেইগুলা থেকে আপনি কোনো এন্ট্রি পরীক্ষায় এর বাইরে থেকে খুব বেশি কোশ্চেন আসে না বা আসতে দেখি না, সেজন্য আপনি একটু চেষ্টা করবেন যা যা বলি একটু খেয়াল করার জন্য। আসলে প্রতিটা টপিকে অনেকগুলো পড়াই থাকে, কিন্তু যেই লাইনগুলো বলে থাকি দেখবেন আপনি পরীক্ষা গেলে স্টেমে সেটাই পাবেন। প্রথম স্টেমে থাকবে যে কর্পাস ক্যালোসাম ইজ এ কমিউনিকেশনাল ফাইবার, ট্রু অর ফলস? কর্পাস ক্যালোসাম ইজ হোয়াইট ফাইবার অর গ্রে ম্যাটার। আমরা জানি এই ফাইবারগুলো সবাই হলো ব্রেনের যে কোনো ফাইবার ট্র্যাক্ট, এরাই হলো হোয়াইট ম্যাটার, যে কোনো ফাইবার ট্র্যাক্ট এরাই হলো হোয়াইট ম্যাটার। ওকে, আচ্ছা এখন দেখেন এই কর্পাস ক্যালোসাম আমরা বললাম যে লার্জেস্ট কমিউনিকেশনাল ফাইবার অফ দ্য বডি, এটা দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে কানেক্ট করবে। ওকে, এই কর্পাস ক্যালোসামের 4টা পার্ট, মূল পার্ট হলো 4টা। তার যেটা এন্টেরিয়র পার্ট সেটাকে আমরা বলি জেনু,
তার অ্যান্টেরিয়র অংশটাকে আমরা বলি জেনু। অ্যান্টেরিয়র অংশটাকে বলি জেনু। পাইছেন সবাই যে অ্যান্টেরিয়র অংশটাকে আমরা বলি জেনু। এই জেনু থেকে, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন না, জেনু থেকে ভিতরের দিকে একটা অংশ চলে যায়, সেটাকে আমরা বলি, জেনু থেকে ভিতরের দিকে চলে যায়, সেটার নাম হলো রোস্ট্রাম। জেনু থেকে দেখেন পরের সেকেন্ড অংশ রোস্ট্রাম, যে ডাউনওয়ার্ডস এবং ব্যাকওয়ার্ডস একটা প্রজেকশন আছে, সেটাকে আমরা বলি রোস্ট্রাম। তাহলে আমরা কর্পাস ক্যালোসামের অ্যান্টেরিয়র এন্ডের নাম দিছি জেনু। জেনু থেকে একটা ডাউনওয়ার্ড প্রজেকশন, সেটাকে আমরা বলছি রোস্ট্রাম। তারপরে তার যে অংশটা সেটা হলো বডি বা ট্রাঙ্ক। তারপরে হলো বডি বা ট্রাঙ্ক। তার সবচেয়ে লার্জেস্ট অংশ, সবচেয়ে থিকেস্ট অংশ, সবচেয়ে থিকেস্ট যে অংশটা সেটার নাম হলো স্প্লেনিয়াম। সবচেয়ে যে থিকেস্ট অংশটা সেটার নাম হলো স্প্লেনিয়াম। তাহলে কয়টা অংশ আমরা বললাম? তার অ্যান্টেরিয়র অংশের নাম হলো জেনু। তারপর আমরা বললাম তার ডাউনওয়ার্ড যে প্রজেকশন, সেটার নাম ডাউনওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড প্রজেকশন, সেটার নাম হলো রোস্ট্রাম। তারপরে তার বডি অর ট্রাঙ্ক, এন্ড লাস্ট অফ অল তার থিকেস্ট পার্টের নাম হলো স্প্লেনিয়াম। এছাড়াও দেখেন এই যে ফাইবারগুলো, এই যে চারটা অংশ জেনু, রোস্ট্রাম, ট্রাঙ্ক, বডি এন্ড স্প্লেনিয়াম থেকে কিছু ফাইবার বের হবে। এই ফাইবারগুলো সামনে এবং পিছনে দুইটা ফরসেপস তৈরি করে। সামনে তৈরি করে অ্যান্টেরিয়র এন্ডে তৈরি করে ফরসেপস মাইনর, এন্ড পোস্টেরিয়র এন্ডে তৈরি করবে ফরসেপস মেজর। এটা পরীক্ষায় ভুল হয়, সবাই আমরা সবসময় ধরে নেই যে সামনে মেজর পিছনে মাইনর। তা আমি বললাম যে সামনে তৈরি হবে ফরসেপস মাইনর, পেছনে স্প্লেনিয়াম থেকে তৈরি হবে ফরসেপস মেজর। তাহলে এখন আপনাকে যদি বলা হয় কর্পাস ক্যালোসাম নিয়ে আপনি কিছু কথা বলেন, তাহলে আপনি কি বলবেন? যে কর্পাস ক্যালোসাম ইজ এ হোয়াইট ম্যাটার হুইচ ইজ এ কমিসুরাল ফাইবার, which is the largest commissural fiber of the body having 4 parts. Anterior end is genu, then rostrum, which is a downward and backward projection, then body and trunk, and last of all thickest part splenium. Fiber from this form forceps major. Splenium থেকে যে ফাইবার আসবে সেটা তৈরি করবে forceps major. ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন আপনারা এই যে প্রতিটা অংশের শেষে আমরা অনেকগুলো কোশ্চেন দিয়ে দিছি, এগুলো আপনাদের জন্য জাস্ট একটু যদি আপনারা পড়েন তাহলে কারোই কঠিন মনে হবে না, কঠিন মনে হওয়ার কোনো কারণও নাই। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু দেখেন, আপনারা শিটে আসেন, শিটে দেখেন পেজ নাম্বার 14। প্রথমেই দেখেন উপরে হোয়াইট ম্যাটার অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, কমিসুরাল ফাইবার, অ্যাসোসিয়েশন, প্রজেকশন ফাইবার পেয়ে গেছেন। তারপর দেখেন কর্পাস ক্যালোসাম লেখা আছে, লার্জেস্ট কমিসুরাল ফাইবার অফ দ্য বডি। তারপর দেখেন পার্ট অফ দ্য ব্রেন কানেক্টেড। আমরা বলছি এটা মূলত সেরিব্রাল হেমিস্ফিয়ারকে কানেক্ট করবে শুধুমাত্র কিছু এরিয়া বাদ দিয়ে। যেই কোন এরিয়াগুলো বাদ দিবে? মূলত যে এরিয়াগুলো অ্যান্টেরিয়র কমিসুর, পোস্টেরিয়র কমিসুর বা ফর্নিক্স দিয়ে কানেকশন হবে সেগুলো বাদ দিবে। যেমন দেখেন এই যে অলফ্যাক্টরি এরিয়া এবং হিপোক্যাম্পাস, আমাদের এই অংশটা কানেক্ট করে মূলত অ্যান্টেরিয়র কমিসুর। অলফ্যাক্টরি এরিয়াটা সামনে থাকে এবং এই অংশটার কানেক্ট করে মূলত আমাদের অ্যান্টেরিয়র কমিসুর। ওকে, তারপরে দেখেন পার্ট আমি বলে দিছি, জেনু ইজ দ্য অ্যান্টেরিয়র এন্ড, রোস্ট্রাম ইজ ডাউনওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড প্রজেকশন, দেন ট্রাঙ্ক এন্ড বডি, এন্ড লাস্ট অফ অল স্প্লেনিয়াম ইজ দ্য থিকেস্ট পার্ট। ওকে, সবাই পেয়ে গেছেন? ঠিক আছে, ফাংশনাল সিগনিফিকেন্স দেখেন ওই একই কথা, রোস্ট্রাম, জেনু, বডি, ফরসেপস মাইনর, এন্ড লাস্ট এই ফরসেপস মাইনরের পরে লেখা আছে ফাইবার ইন দ্য স্প্লেনিয়াম আর্টস ব্যাকওয়ার্ড ইনটু দ্য অক্সিপিটাল লোব এন্ড ফর্ম দ্য ফরসেপস মেজর। ঠিক আছে? ওকে, নেক্সট চলে আসেন। তাহলে কমিসুরাল ফাইবার গেল। কমিসুরাল ফাইবারের পরে আমাদের থাকে হলো, কমিসুরাল ফাইবারের পরে কি থাকে? কমিসুরাল ফাইবারের পরে থাকে হলো অ্যাসোসিয়েশন ফাইবার। কি থাকবে? অ্যাসোসিয়েশন ফাইবার। আচ্ছা, অ্যাসোসিয়েশন ফাইবার শুধু নামগুলো জানতে হবে, কারণ পরীক্ষা আপনার অনেক সময় দেখা যায় পরীক্ষায় এমসিকিউতে স্টেম বেসড করে দেওয়া থাকে যে অ্যাসোসিয়েশন ফাইবার কর্পাস ক্যালোসাম, কমিসুরাল ফাইবার সিঙ্গুলাম। সেক্ষেত্রে আপনার জাস্ট কমিসুরাল ফাইবারের নামগুলো জানতে হবে। এখানে দেখেন আমরা সুন্দর করে সবগুলো নাম দিয়ে দিছি, শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার, লং অ্যাসোসিয়েশন ফাইবার, আনসিনেট ভেসিকুলাস এন্ড সিঙ্গুলাম। এই চারটা নামই পরীক্ষা মনে রাখতে হয়, শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার, লং অ্যাসোসিয়েশন ফাইবার, সিঙ্গুলাম এন্ড আনসিনেট ভেসিকুলাস। ওকে, মূল পড়ায় আসি। এইখানে সবচেয়ে ইনফিনিট স্টার টপিক হলো আমাদের প্রজেকশন ফাইবার। প্রজেকশন ফাইবার মধ্যে আমরা তিনটা জিনিস জানি, সেটা হলো ইন্টারনাল ক্যাপসুল, করোনারি রেডিয়েটর এন্ড অপটিক রেডিয়েশন। আমাদের মূল পড়া হলো ইন্টারনাল ক্যাপসুল। এখানে আসলে দেখেন আমার দেখানোর সুবিধার্থে অনেকগুলো ফিগারে দিয়ে থাকি, অনেক রকম ফিগার দেওয়া থাকে। প্রতিদিনই দেখা যায় হয়তো পাওয়ার পয়েন্টে আমরা এক্সট্রা ফিগার দেওয়ার চেষ্টা করি। আমরা এখন নিউরোঅ্যানাটমি শীটে এত বেশি ফিগার দেওয়া হয়েছে যে আশা করি আপনাদের এটা খুবই সোজা হবে।
আপনাদের জন্য এটা বুঝতে খুবই সুবিধা হবে। অনেকগুলো ফিগার আমরা বইতে দিয়ে দিয়েছি এবং প্রতিটা টপিকসে ফিগার দেওয়া হয়েছে, ঠিক আছে। পাওয়ার পয়েন্ট হয়তো এর চেয়ে আর 2-1টা ফিগার বেশি দেওয়া থাকে, সেটা হলো আসলে পাওয়ার পয়েন্টের সুবিধার জন্য, কিন্তু বইতে যতগুলো ফিগার দেওয়া সম্ভব তার সর্বোচ্চটাই দেওয়া আছে। দেখেন ইন্টারনাল ক্যাপসুল, ইন্টারনাল ক্যাপসুল হলো আমাদের ইনফিনিট স্টার ফর অল ফ্যাকাল্টি। এখন দেখেন এখানে দেখেন আমরা এই ইন্টারনাল ক্যাপসুলের ক্ষেত্রে আপনারা প্রথমে একটু খেয়াল করবেন আমাদের ইন্টারনাল ক্যাপসুল থেকে কি পড়তে হবে। প্রথম কথা হলো ইন্টারনাল ক্যাপসুলে আমাদের পার্ট পড়তে হবে, যে ইন্টারনাল ক্যাপসুলের কয়টা পার্ট। এই কয়টা পার্ট পড়ার পরে কোন অংশ দিয়ে কোন ফাইবার যায় সেটা আমাদের পড়তে হবে, কোন অংশের ব্লাড সাপ্লাই কি সেটা পড়তে হবে এবং রিলেশন করতে হবে, ঠিক আছে, রিলেশন করতে হবে। এখন দেখেন ইন্টারনাল ক্যাপসুলের মূল পার্ট হলো আমাদের 5টা, অ্যান্টেরিয়র লিম্ব, জেনু, পোস্টেরিয়র লিম্ব, সাবলেন্টিফর্ম পার্ট এন্ড রেট্রোলেন্টিফর্ম পার্ট। 5টা পার্ট, 3টা আমরা দেখতে পাচ্ছি এখানে, অ্যান্টেরিয়র লিম্ব, জেনু, পোস্টেরিয়র লিম্ব, আরো 2টা পার্ট আছে, সাবলেন্টিফর্ম পার্ট এন্ড রেট্রোলেন্টিফর্ম পার্ট। ইন্টারনাল ক্যাপসুলের এই যে মিডলাইন, ইন্টারনাল ক্যাপসুলের মিডিয়ালে 2টা জিনিস থাকে, উপরে থাকে কর্ডেট নিউক্লিয়াস, নিচে থাকে থ্যালামাস। উপরে থাকে কর্ডেট নিউক্লিয়াস, নিচে থাকে থ্যালামাস। উপরে থাকে কর্ডেট নিউক্লিয়াস, নিচে থাকে থ্যালামাস। তাহলে ইন্টারনাল ক্যাপসুলের মিডিয়ালি থাকছে আমার কর্ডেট নিউক্লিয়াস এন্ড থ্যালামাস, ল্যাটারালি থাকবে আমার গ্লোবাস প্যালিডাস এন্ড ফুটামেন। গ্লোবাস প্যালিডাস এন্ড ফুটামেন এই দুটাকে আমরা একসাথে বলি লেন্টিফর্ম নিউক্লিয়াস। তাহলে আমরা যদি বলি যে ইন্টারনাল ক্যাপসুল আমরা 3টা পার্ট থাকছে, অ্যান্টেরিয়র লিম্ব, জেনু এন্ড পোস্টেরিয়র লিম্ব, আর মিডিয়ালি তার থাকছে কর্ডেট নিউক্লিয়াস এন্ড থ্যালামাস, ল্যাটারালি থাকছে গ্লোবাস প্যালিডাস এন্ড ফুটামেন। দুইটাকে আমরা বলছি একসাথে লেন্টিফর্ম নিউক্লিয়াস, ওকে। আচ্ছা এখন দেখেন এই অংশ পরে আমরা যদি এখানে আসি যে কোন অংশ দিয়ে কোন ফাইবার যাবে। অ্যান্টেরিয়র লিম্ব দিয়ে অ্যান্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন যাবে, এটা আপনার ভুল হবে না, শীটে সুন্দর করে দেওয়া আছে, দেখেন পেজ নাম্বার 17। অ্যান্টেরিয়র লিম্ব দিয়ে অ্যান্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন যাবে, সেটা ভুল হবে না, ভুল হবে পরেরটা, যেটা ওই পরীক্ষায় সব সময় থাকে, সেটা হলো ফ্রন্টোফন্টাইন ফাইবার। অ্যান্টেরিয়র লিম্ব দিয়ে আরেকটা ইম্পর্টেন্ট ফাইবার যায়, সেটার নাম হলো ফ্রন্টোফন্টাইন ফাইবার, ফ্রন্টোফন্টাইন ফাইবার, ওকে। জেনু, জেনু দিয়ে কোন ফাইবারটা যাবে? জেনু দিয়ে যাবে হলো আমার মূল যে ফাইবারের নাম পরীক্ষায় মনে রাখতেই হবে সেটা হলো কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। কোন ফাইবার? কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, অবশ্যই এটা মনে রাখতেই হবে। পোস্টেরিয়র লিম্ব দিয়ে দেখেন, পোস্টেরিয়র লিম্ব দিয়ে কোন ফাইবার যায়? পোস্টেরিয়র লিম্ব দিয়ে অনেকগুলো ফাইবার যায়, দুইটা আপনাকে মনে রাখতে হবে, সুপিরিয়র থ্যালামিক রেডিয়েশন এন্ড কর্টিকো স্পাইনাল, কর্টিকো স্পাইনাল। তাহলে আমরা কি বললাম? অ্যান্টেরিয়র দিয়ে যাবে হলো আমার ফ্রন্টোফন্টাইন এন্ড অ্যান্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন। জেনু দিয়ে যাবে কর্টিকো নিউক্লিয়ার, জেনু দিয়ে যাবে কর্টিকো নিউক্লিয়ার। এই কর্টিকো নিউক্লিয়ার কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ফাইবার, কারণ অনেকগুলো নার্ভে আমাদের এই ফাইবারটা হেল্প করবে, অনেকগুলো নার্ভের ফর্মেশনে। এই ক্ষেত্রে কর্টিকো নিউক্লিয়ার ফাইবার যদি লেশন হয়, একটা কমন নার্ভ লেশন হয় যেটা আমাদের সবার জানতে হয়, সেটা হলো ফেশিয়াল নার্ভ পালস। কর্টিকো নিউক্লিয়ার ফাইবার যদি লেশন হয়, ফেশিয়াল নার্ভ পালস হয়, অর্থাৎ আলটিমেটলি জেনুতে যদি কোনো লেশন হয় আমাদের ফেশিয়াল নার্ভ পালস হবে, ওকে। আরেকটা বললাম পোস্টেরিয়র লিম্ব দিয়ে আমাদের যাবে হলো দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হলো কর্টিকো স্পাইনাল ফাইবার, আরেকটা হলো সুপিরিয়র থ্যালামিক রেডিয়েশন। 3টা জিনিস, আর 2টা এক্সট্রা পার্ট থেকে যাচ্ছে, একটা হলো সাবলেন্টিফর্ম আর একটা হলো রেট্রোলেন্টিফর্ম। রেট্রো মানে পিছনে, আমরা সবাই জানি রেট্রো মানে পিছনে, আর আমরা জানি এতক্ষণ বলে আসছি যে সেরেব্রাল কর্টেক্সের সবচেয়ে পিছনের অংশ হলো অক্সিপিটাল। অক্সিপিটালে আমাদের থাকে হলো ভিজুয়াল এরিয়া, আমরা এতক্ষণ ধরে বলছি। তাহলে রেট্রোলেন্টিফর্ম যেটা, রেট্রোলেন্টিফর্মের কাজ হলো আমাদের ভিজুয়াল এরিয়াটাকে হেল্প করা, অর্থাৎ এই ভিজুয়াল রেডিয়েশনে হেল্প করা, ঠিক আছে। তাহলে দেখেন রেট্রোলেন্টিফর্মে লেখা আছে অপটিক রেডিয়েশন, রেট্রোলেন্টিফর্মে লেখা আছে অপটিক রেডিয়েশন। আর সাব মানে হলো নিচে, সেক্ষেত্রে সাবলেন্টিফর্ম মানে নিচে। আমরা একটু আগে বলে আসছি যে আমাদের সবচেয়ে লোয়ার যে লোবটা হলো টেম্পোরাল লোব, সবচেয়ে লোয়ার লোব হলো টেম্পোরাল লোব। আর টেম্পোরাল লোব একটা ইম্পর্টেন্ট এরিয়া ছিল, আপনারা সবাই জানেন, অডিটরি এরিয়া। তাহলে সাবলেন্টিফর্মের কাজ হলো অডিটরি রেডিয়েশন, সাবলেন্টিফর্মের কাজ কি হবে? অডিটরি রেডিয়েশন, ওকে। তাহলে এখানে আমরা সবাই পারবো যে অ্যান্টেরিয়র লিম্ব দিয়ে যাবে হলো আমাদের অ্যান্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন, ফ্রন্টোফন্টাইন ফাইবার। জেনু দিয়ে যাবে হলো আমাদের কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, জেনু দিয়ে যাবে হলো কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। পোস্টেরিয়র লিম্ব দিয়ে যাবে হলো আমাদের কর্টিকো স্পাইনাল, কর্টিকো স্পাইনাল। রেট্রোলেন্টিফর্ম দিয়ে যাবে হলো আমাদের অপটিক রেডিয়েশন, অপটিক রেডিয়েশন। এন্ড সাবলেন্টিফর্ম দিয়ে যাবে হলো অডিটরি রেডিয়েশন, ওকে। এবার আসেন পরের পেজে। পরের পেজে দেখেন ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাই থেকে মাঝে মাঝে পরীক্ষায় আসে
এটা একটু জানতে হবে। দেখেন ব্লাড সাপ্লাই হলো আমরা বললাম অ্যান্টেরিয়র লিম্ব, জেনু, পোস্টেরিয়র লিম্ব, ঠিক আছে? অ্যান্টেরিয়র লিম্ব, জেনু, পোস্টেরিয়র লিম্ব, আপনাদের এখানেও ফিগার দেওয়া আছে, ঠিক আছে? আমরা যখন ব্লাড ভেসেল পড়বো তখন দেখবো যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আমরা জানি ব্রেনের মূল ব্লাড সাপ্লাই হলো, ব্রেনের ব্লাড সাপ্লাই হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা ঠিক জেনু বরাবর এসে তার বিভিন্ন ব্রাঞ্চ দেয়। কোথায় এসে? জেনু বরাবর এসে, জেনু বরাবর এসে ঠিক উপরের দিকে দিয়ে দিবে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, উপরের দিকে দিবে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, আর পোস্টেরিয়র ল্যাটারালি দিবে, সুপিরিয়র ল্যাটারালি দিবে মিডল সেরেব্রাল আর্টারি, সুপিরিয়র ল্যাটারালি দিবে মিডল সেরেব্রাল আর্টারি, ঠিক আছে? তাহলে জেনু বরাবর ইন্টারনাল ক্যারোটিড এসে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিটা উপরের দিকে দিবে। তাহলে অ্যান্টেরিয়র লিম্বের ব্লাড সাপ্লাইটা আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে আসবে। কোথা থেকে আসবে? অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে। অ্যান্টেরিয়র লিম্বের ব্লাড সাপ্লাইটা আসবে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে, আর পোস্টেরিয়র লিম্বের ব্লাড সাপ্লাইটা আসবে মূলত মিডল সেরেব্রাল আর্টারি থেকে। কোথা থেকে আসবে? মিডল সেরেব্রাল আর্টারি থেকে, মিডল সেরেব্রাল আর্টারি থেকে। সাথে আরো বিভিন্ন করয়েডাল আর্টারি তাকে হেল্প করবে, মিডল সেরেব্রাল আর্টারি সাথে করয়েডাল আর্টারি। আর জেনুতে একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু জেনু বরাবর এসে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি গুলো বিভিন্ন ব্রাঞ্চ দেয়, জেনু ডাইরেক্ট একটা ব্লাড সাপ্লাই আসবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে। কোথা থেকে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে। এই কয়েকটা জিনিস মনে রাখতেই হবে। তাহলে অ্যান্টেরিয়র লিম্বে আমরা বললাম কে দিবে? অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। পোস্টেরিয়র লিম্বে কে দিবে? মিডল সেরেব্রাল আর্টারি সাথে করয়েডাল আর্টারি, এন্ড জেনু উইল রিসিভ ব্লাড সাপ্লাই from direct branches of the internal carotid system, direct branches of the internal carotid system, okay? আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন আপনাদের এই একই জিনিস আমরা কয়েকবার করে দেওয়ার চেষ্টা করছি, কারণ ইন্টারনাল ক্যাপসুল এত ইম্পর্টেন্ট একটা টপিক, ইনফিনিটি স্টার। আপনারা এই জন্য এই জিনিসটা আমরা বারবার বিভিন্ন ভাবে দেওয়ার চেষ্টা করছি। তারপর দেখেন আবার আমরা ক্লিনিক্যাল অ্যানাটমিতে আবার অ্যান্টেরিয়র লিম্ব, জেনো, পোস্টেরিয়র লিম্বে কি ফাইবার কোন দিক দিয়ে যাবে আবার দিছি। এই পাশে আরেকটা ফিগার দেওয়া আছে, এখানে কোন ফাইবার যাচ্ছে সেটা আবার ফিগার সহ শো করা আছে, ঠিক আছে? আশা করি এই জিনিসগুলো আপনাদের জন্য খুবই উপকারে আসবে। ওকে, আমরা তাহলে নেক্সট টপিকসে যাই। নেক্সট টপিক হলো বেসাল গ্যাংলিয়া। বেসাল গ্যাংলিয়ার ক্ষেত্রে আপনি এই ফিগারটাই, জাস্ট ইন্টারনাল ক্যাপসুলের ফিগারটাই আপনি দেখতে পারেন আপনার সুবিধার জন্য। বেসাল গ্যাংলিয়ার ক্ষেত্রে দেখেন, এই যে আমরা একটু আগে যখন ইন্টারনাল ক্যাপসুল পড়লাম, ইন্টারনাল ক্যাপসুল পড়ার সময় আমরা তার রিলেশন পড়ছিলাম, মনে আছে আপনাদের? মাত্রই পড়ে আসছি যে তার মিডিয়াল রিলেশনে থাকে কোঅর্ডিনেট নিউক্লিয়াস, তার ল্যাটারাল রিলেশনে থাকে লেন্টিফর্ম নিউক্লিয়াস। গ্লোবাস প্যালিডাস আর ফুটামেন দুইটাকে আমরা একসাথে বলি লেন্টিফর্ম নিউক্লিয়াস। কি বললাম? ইন্টারনাল ক্যাপসুলের মিডিয়ালি থাকবে আমাদের কোঅর্ডিনেট নিউক্লিয়াস, এন্ড ল্যাটারাল থাকবে হলো আমাদের লেন্টিফর্ম নিউক্লিয়াস, ওকে? এই যে কোঅর্ডিনেট নিউক্লিয়াস আর লেন্টিফর্ম নিউক্লিয়াস, এই দুইটাই হলো আমার বেসাল গ্যাংলিয়ার মূল জিনিস। এই দুইটাই হলো বেসাল গ্যাংলিয়ার মূল জিনিস। আমাদের এই কোঅর্ডিনেট আর লেন্টিফর্ম নিউক্লিয়াস মিলেই মূল যে বেসাল গ্যাংলিয়া, যেটাকে আমরা কর্পাস স্ট্রাটাম বলে থাকি, সেই মূল জিনিস, ওকে? কর্পাস স্ট্রাটাম। তাহলে আমি যদি বেসাল গ্যাংলিয়াকে প্রথম থেকে একটু বলি, আরো দুইটা কম্পোনেন্ট বেসাল গ্যাংলিয়ার আছে, একটা হলো কোলোস্ট্রাম আর একটা হলো অ্যামিগডালয়েড বডি। একটা হলো কোলোস্ট্রাম, একটা হলো অ্যামিগডালয়েড বডি। আমি যদি একদম মিডিয়াল থেকে শুরু করি, একদম মিড লাইনের পাশে থাকে হলো আমার কোঅর্ডিনেট নিউক্লিয়াস, একদম মিড লাইনের পাশে হলো কোঅর্ডিনেট নিউক্লিয়াস। তারপরে থাকে আমার ইন্টারনাল ক্যাপসুল, তারপরে কে থাকে? ইন্টারনাল ক্যাপসুল। তারপরে থাকে আমার ইন্টারনাল ক্যাপসুল, ঠিক আছে? তাহলে প্রথমে থাকছে আমার কোঅর্ডিনেট নিউক্লিয়াস, তারপরে থাকতেছে ইন্টারনাল ক্যাপসুল, তারপর থাকতেছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। ইন্টারনাল ক্যাপসুলের পরে এইখানে থাকে হলো এক্সটার্নাল ক্যাপসুল, এইখানে থাকবে হলো এক্সটার্নাল ক্যাপসুল। কি থাকবে? এক্সটার্নাল ক্যাপসুল, এক্সটার্নাল ক্যাপসুল। এক্সটার্নাল ক্যাপসুলের পরে থাকবে হলো কোলোস্ট্রাম, এক্সটার্নাল ক্যাপসুলের পরে থাকবে কোলোস্ট্রাম, এন্ড কোলোস্ট্রামের পরে থাকবে এক্সট্রিম ক্যাপসুল, এক্সট্রিম ক্যাপসুল। এক্সট্রিম ক্যাপসুলের বাইরে থাকে অ্যামিগডালয়েড, এক্সট্রিম ক্যাপসুলের বাইরে থাকে অ্যামিগডালয়েড। তাহলে আবার বলছি, প্রথমে থাকবে মিড লাইনের পাশে কোঅর্ডিনেট, দেন ইন্টারনাল ক্যাপসুল, দেন লেন্টিফর্ম নিউক্লিয়াস, দেন এক্সটার্নাল ক্যাপসুল, দেন কোলোস্ট্রাম, দেন এক্সট্রিম ক্যাপসুল, দেন অ্যামিগডালয়েড। এখন কোথায় আছে এটা? আপনারা দেখেন আপনাদের শীটে 21 নাম্বার পেজে দেখেন, 21 পেজে দেখেন সুন্দর করে যে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারের নিচে লেখা আছে মিডিয়াল টু ল্যাটারাল, মিডিয়াল টু ল্যাটারাল, মিডিয়াল টু ল্যাটারাল। তাহলে মিডিয়ালে আমরা বলছি সবার আগে থাকবে কোঅর্ডিনেট নিউক্লিয়াস, তারপরে থাকবে ইন্টারনাল ক্যাপসুল, তারপরে থাকবে আমাদের গ্লোবাস প্যালিডাস ফুটামেন, দুইটাকে মিলে আমরা বলছি কি বলছি? লেন্টিফর্ম নিউক্লিয়াস। তারপরে এক্সটার্নাল ক্যাপসুল, তারপরে কোলোস্ট্রাম, তারপরে এক্সট্রিম ক্যাপসুল, তারপরে লেখা আছে ইনসুলার কর্টেক্স, আপনারা অবলিক দিয়ে লেখেন অ্যামিগডালয়েড, ইনসুলার কর্টেক্স অর অ্যামিগডালয়েড, ঠিক আছে? ইনসুলার কর্টেক্স অর অ্যামিগডালয়েড, ওকে? ঠিক আছে, পারবেন সবাই? আচ্ছা, এখন আসেন আপনি একটু শীটে,
সেটা দেখেন 20 পেজ। প্রথমে আমি বলছি যে আমাদের মূল যে জিনিস বেসাল গ্যাংলিয়া সেটা হলো কর্ডেট এন্ড লেন্টিফর্ম, দুইটাকে আমরা একসাথে বলি কর্পাস স্ট্রেটাম, কর্পাস স্ট্রেটাম। সাথে আরো দুইটা কম্পোনেন্ট বলছি কলোস্টাম এন্ড অ্যামিগডালা। এগুলো হলো তার অ্যানাটমিক্যাল পার্ট। এই বেসাল গ্যাংলিয়ার অ্যানাটমিক্যাল পার্টকে কানেক্ট করার জন্য আরেকটা ফিজিওলজিক্যাল অর ফাংশনাল পার্ট থাকে, ফিজিওলজিক্যাল অর ফাংশনাল পার্ট থাকে, সেটা হলো সাবথ্যালামিক নিউক্লিয়াই, সাবস্টেন্সিয়া নাইগ্রা এন্ড রেড নিউক্লিয়াস। সাবথ্যালামিক নিউক্লিয়াই, সাবস্টেন্সিয়া নাইগ্রা এন্ড রেড নিউক্লিয়াস। দেখেন শীটে সুন্দর করে লেখা আছে সাবথ্যালামিক নিউক্লিয়াই, সাবস্টেন্সিয়া নাইগ্রা এন্ড রেড নিউক্লিয়াস আর ফাংশনালি রিলেটেড টু বেসাল গ্যাংলিয়া। ওকে, আচ্ছা এখন আসি পরে দেখেন আপনারা, এরপরে দেখেন কর্পাস স্ট্রেটাম বলা আছে, এখানে আমরা সবাই জানি। তারপরে দেখেন কর্ডেট নিউক্লিয়াস। কর্ডেট নিউক্লিয়াস প্রথম কর্পাস বেসাল গ্যাংলিয়া সবচেয়ে বড় নিউক্লিয়াস হলো কর্ডেট নিউক্লিয়াস, যেটা হলো দেখতে সি শেপড। কিভাবে থাকে? সি শেপড। ঠিক আছে, জাস্ট সুপারফিশিয়াল কিছু পড়াশোনা করতে হবে যে কর্ডেট নিউক্লিয়াস সি শেপ থাকে, তিনটা অংশ থাকে, হেড বডি টেল। পাইছেন সবাই? হেড বডি টেল। ওকে, তারপর লেন্টিফর্ম লেখা আছে, লেন্টিফর্মের দুইটা পার্ট আমরা জানি, গ্লোবাস প্যালিডাস আর ফুটামেন। গ্লোবাস প্যালিডাসটা মিডিয়ালে থাকে, ফুটামেনটা ল্যাটারালি থাকে। ওকে, তারপর মিডিয়াল টু ল্যাটারাল লেখা আছে, এটা অলরেডি বলে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এখন ফাংশন অফ দ্য বেসাল গ্যাংলিয়া বা বেসাল নিউক্লিয়ার ফাংশনের মূল কাজ কি? মূল কাজ হলো আমাদের যে গ্রস মাসকুলার অ্যাক্টিভিটি, গ্রস মাসকুলার মুভমেন্ট, সেই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা, গ্রস মাসকুলার মুভমেন্ট গুলো নিয়ন্ত্রণ করা। এখন দেখেন পরীক্ষা ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হলো পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার লিখে রাখেন, সেটা হলো বেসাল গ্যাংলিয়া লেশন হলে কি হবে। বেসাল গ্যাংলিয়া লেশন হলো অনেকগুলো ডিজিজ হবে, আমরা একটু পরে ডিজিজগুলোর নাম পড়বো। আর মূল যে জিনিস, বেসাল গ্যাংলিয়া লেশন হলে কিছু হাইপার কাইনেটিক ডিসঅর্ডার হয়, কিছু হাইপার কাইনেটিক ডিসঅর্ডার হয়। সেই হাইপার কাইনেটিক ডিসঅর্ডার হওয়ার জন্য আমরা এখানে সূত্র দিয়ে দিছি ABCD। দেখেন অ্যাথেটোসিস, ব্যালিজমাস, কোরিয়া, ডিস্টোনিয়া। পাশে আবার আপনি কোন অংশের লেশনের জন্য এই হাইপার কাইনেটিক ডিসঅর্ডার হয় সেটার জন্য আমরা একটা সূত্র দিয়ে দিছি PSC পি, পাবলিক সার্ভিস কমিশন পি। ঠিক আছে, অ্যাথেটোসিস হবে ফুটামেনের জন্য, ব্যালিজমাস হবে সাবথ্যালামিক নিউক্লিয়াসের জন্য, কোরিয়া হবে কর্ডেটের জন্য, ডিস্টোনিয়া হবে গ্লোবাস প্যালিডাসের জন্য। ওকে, আচ্ছা পরের পেজে এসে দেখেন কয়েকটা ডিজিজ আছে সুন্দর করে, পার্কিনসন্স এন্ড হান্টিংটনস। পরীক্ষা পার্কিনসন্সটা থেকে মাঝে মাঝে পরীক্ষার কোশ্চেন আছে। আমরা জানি আমাদের যে বেসাল গ্যাংলিয়া থেকে একটা ডোপামিনার্জিক যে সিক্রেশন হয়, ডোপামিনার্জিক পাথওয়েতে যদি কোনো লেশন হয় তখন আমাদের পার্কিনসন্স হয়। এই পার্কিনসন্সে আমাদের তিনটা জিনিস হয়। কি কি? তিনটা জিনিস কি কি হবে দেখেন এখানে, ব্র্যাডিকাইনেসিয়া, রিজিডিটি এন্ড ট্রেমর। ব্র্যাডিকাইনেসিয়া, রিজিডিটি এন্ড ট্রেমর। আমরা অনেক সময় আমাদের কাছে পার্কিনসন্সের পেশেন্ট আমরা দেখতে পাই, অনেক বয়স্ক যে লোকগুলো থাকে 60-70, এসে সবসময় দেখা যায় কোথাও দাঁড়াইলে এরকম ঠকঠক করতে থাকে, ঠকঠক করতে থাকে। ঠিক আছে, সেটা হলো রেস্টিং ট্রেমর। ওকে, সাথে ব্র্যাডিকাইনেসিয়া থাকে, খুব ধীরে ধীরে মুভমেন্ট করে এবং দেখা যায় হাতে পায়ে আপনি রিজিডিটি পাবেন, বিভিন্ন রকমের রিজিডিটি হতে পারে, ক্লাসমাইট রিজিডিটি, কক হুইল রিজিডিটি। ওকে, এই তিনটা জিনিস হলো পার্কিনসন্সের জন্য। পার্কিনসন্স আমরা বললাম কোন পাথওয়েটা হবে, সেটা হলো ডোপামিন, এজন্য আমরা ট্রিটমেন্ট দেই লেবোডোপা। আরেকটা হলো হান্টিংটনস ডিজিজ, যেটা একটা অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ, তবে মূলত এটা হয় গাবানার্জিক পাথওয়ের জন্য। কোন পাথওয়ে? গাবানার্জিক পাথওয়ের জন্য। এখানে মূলত হান্টিংটন ডিজিজ আমরা জানি এর আরেক নাম হলো কোরিয়া, হান্টিংটন কোরিয়াই বলে থাকি, এখানে কোরিয়ার পোরশনটা অনেক বেশি ডমিনেন্ট থাকে। ওকে, আচ্ছা এখন দেখেন এরপরে এর সাথে রিলেটেড আরেকটা সিস্টেম আছে, সেটা হলো লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেম, রেটিকুলার ফর্মেশন, এই সিস্টেমগুলো আসলে খুবই কম্বাইন্ড সিস্টেম, বডির অনেক কিছুকে ইনভলভ করে এবং এমন কোনো কাজ নাই দেখা যায় এটা আসলে করে না, অনেক কাজ করে, কিন্তু এদের কিছু মূল ফাংশন আছে। লিম্বিক সিস্টেমের কম্পোনেন্ট এবং লিম্বিক সিস্টেমের ফাংশন থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে। লিম্বিক সিস্টেমের এটা তিনটা স্টেজ দিয়ে রাখেন, লিম্বিক সিস্টেমের কম্পোনেন্ট এবং ফাংশন। এখন সবগুলা কম্পোনেন্ট আপনি পড়বেন কিনা, মূল কয়েকটা কম্পোনেন্ট সাথে ফাংশন হিসেব করে পড়লে খুব সোজা। লিম্বিক সিস্টেমের মূল কম্পোনেন্ট হলো অলফ্যাক্টরি নার্ভ বাল্ব ট্রাক্ট। কারণ হলো আমাদের যতগুলা সেন্সরি সিস্টেম আছে সবগুলা সেন্সরি সিস্টেম রিলে করে হলো থ্যালামাসে, এক্সেপ্ট স্মেল। স্মেলটা আমাদের রিলে করে হলো লিম্বিক সিস্টেম হয়ে, লিম্বিক সিস্টেম হয়ে পরবর্তীতে থ্যালামাসে যায়। এজন্য আমাদের অলফ্যাক্টরি যত সিস্টেম আছে পুরোটাই ইনভলভ থাকে লিম্বিক সিস্টেমের মধ্যে। ঠিক আছে, অলফ্যাক্টরি সিস্টেমটা ইনভলভ থাকে লিম্বিক সিস্টেমের মধ্যে। লিম্বিক সিস্টেমের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হলো আমাদের মেমোরি। এই মেমোরির সাথে হেল্প করার জন্য আমাদের হিপোক্যাম্পাস এবং অ্যামিগডালায়েড, হিপোক্যাম্পাস এবং অ্যামিগডালায়েড হেল্প করে। হিপোক্যাম্পাস পরের এরিয়াগুলো দেখেন টোটালি হিপোক্যাম্পাল রিলেটেড, প্যারা হিপোক্যাম্পাল জাইরাস, প্যারা হিপোক্যাম্পাস, হিপোক্যাম্পাস, অ্যামিগডালায়েড। ঠিক আছে, এখন দেখেন 5 নাম্বার বুলেটে সিঙ্গুলার জাইরাস আছে, এটা পরীক্ষা মনে রাখতে হবে। প্যারা হিপোক্যাম্পালের সাথে, প্যারা হিপোক্যাম্পাসের সাথে সিঙ্গুলার জাইরাসটা রিলেটেড, প্যারা হিপোক্যাম্পাসের সাথে সিঙ্গুলার জাইরাসটা রিলেটেড। ওকে, সবার শেষ অপশনে ফর্নিক্স।
এটা মনে রাখবেন। তাহলে মনে রাখাটা সোজা। লিম্বিক সিস্টেমে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা বললাম অলফ্যাক্টরি রিলেটেড যে এরিয়াগুলো, বাল্ব, ট্র্যাক যা আছে সবকিছু, সাথে মেমোরি রিলেটেড হিপোক্যাম্পাস, অ্যামিগডালা, সাথে আমরা বললাম সিঙ্গুলার জাইরাস এন্ড ফর্নিক্স। দ্যাটস এনাফ। ফাংশন মনে রাখার জন্য আমরা একটা সূত্র দিয়ে দিছি এখানে, FEARS, ফিয়ার্স। এফ এ হলো ফিয়ার, এখানে দেখেন লেখা আছে ফুড হ্যাবিট, ইতে এন্ডোক্রাইন, এতে অ্যাঙ্গার, আরতে রিসেন্ট মেমোরি মনে রাখতে হবে, এসতে স্মেল এন্ড সেক্সুয়াল বিহেভিয়ার, স্মেল এন্ড সেক্সুয়াল বিহেভিয়ার। আমি আশা করি এটা আপনাদের কারোই ভুল হওয়ার কোনো কারণ নেই, এখানে খুব সুন্দর করে আমরা যেহেতু নেমোনিক দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর দেখেন আমরা আসি থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। থ্যালামাস এবং হাইপোথ্যালামাসে আসলে এখানে মূলত কিছু নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস গুলোই আমাদের এখানে পড়তে হবে। এই নিউক্লিয়াস গুলো পড়ার ক্ষেত্রে পরীক্ষার সময় আপনার পরীক্ষা অনেক বেশি ভুল হবে, এজন্য আমি চেষ্টা করি থ্যালামাস হাইপোথ্যালামাস আপনাকে খুব বেশি বার্ডেন না দিতে, একটু সহজ করে পড়বেন এবং পরীক্ষা যেটা আসে সেটাই পড়বেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন থ্যালামাস হলো আমাদের একটা লার্জ এগ শেপ মাস। সিটে আসেন, দেখেন লেখা আছে লার্জ এগ শেপ মাস। এখন দেখেন থ্যালামাস আমাদের মিডলাইনের পাশে থাকে এবং তার অনেকগুলো নিউক্লিয়াস আছে। দেখেন এখন অ্যান্টেরিয়র নিউক্লিয়াস আছে, মিডিয়াল নিউক্লিয়াস আছে, কোনগুলো পরীক্ষায় আসে? পরীক্ষা মূলত আমাদের থ্যালামাসের যে ব্রেন্টাল পোস্টেরিয়র ল্যাটারাল এবং ভেন্ট্রাল ল্যাটারাল, এই দুটা থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং পরীক্ষা এইখান থেকে আসবে, আপনি নিশ্চিত থাকেন। আর যদি আপনি পড়তে ভালো না লাগে থ্যালামাস থেকে, পরীক্ষা যদি অপশন আসে আপনি অ্যান্সার দিবেন ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল, ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল। এখন দেখেন ভেন্ট্রাল ল্যাটারাল, দেখেন 5 নাম্বার অপশনে ভেন্ট্রাল ল্যাটারাল। ভেন্ট্রাল ল্যাটারাল কানেক্টেড টু থ্যালামাস এন্ড রেড নিউক্লিয়াস, সরি ভেন্ট্রাল ল্যাটারাল কানেক্টেড টু সেরেবেলাম এন্ড রেড নিউক্লিয়াস, এটা মনে রাখতে হবে। ভেন্ট্রাল ল্যাটারাল কানেক্টেড টু সেরেবেলাম এন্ড রেড নিউক্লিয়াস, ভেন্ট্রাল ল্যাটারাল কানেক্টেড টু সেরেবেলাম এন্ড রেড নিউক্লিয়াস। ভেন্ট্রাল পোস্টেরিয়র নিউক্লিয়াস infinite star. Ventral posterolateral nucleus is connected to all the sensory system. যতগুলো অ্যাসেন্ডিং ফাইবার আছে, যতগুলো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আছে স্পাইনাল কর্ড থেকে আমাদের যতগুলো সেন্সেশন আসে সবগুলো কানেক্টেড থাকে ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারালের সাথে। কার সাথে? ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল। দেখেন ভেন্ট্রাল পোস্টেরোলার পাশে লেখা আছে স্পাইনাল এন্ড মিডিয়াল লেমনিসকাস, স্পাইনাল এন্ড মিডিয়াল লেমনিসকাস। এখন স্পাইনাল লেমনিসকাস, লেমনিসকাস সিস্টেম হলো আমাদের যে স্পাইনাল কর্ড থেকে যে ফাইবার গুলো আসে, আমরা জানি স্পাইনাল কর্ড থেকে আমাদের ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এন্ট্রি স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এন্ড ডর্সাল কলাম, তাই না? ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে আমাদের পেইন আর টেম্পারেচারটা আসে, এন্ট্রি স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে ক্রুড টাচ এবং ডর্সাল কলাম দিয়ে ফাইন টাচ, পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, বাকি সবগুলো আসে। ওকে, এখন এই যে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আর এন্ট্রি স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এরাই দেখা যায় যখন আমাদের এই ব্রেইন স্টেম লেভেলে এসে এরা হয়ে যায় স্পাইনাল লেমনিসকাস। এন্ড ডর্সাল কলাম দিয়ে আমাদের যে পজিশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, ভাইব্রেশন আসে, এরাই আমাদের এই ব্রেইন স্টেম লেশনে এসে হয়ে যায় মিডিয়াল লেমনিসকাস, মিডিয়াল লেমনিসকাস। তাহলে চিন্তা করেন আলটিমেটলি আমার স্পাইনাল কর্ড থেকে যা কিছু আসছে সেটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হলো স্পাইনাল লেমনিসকাস আর একটা হলো মিডিয়াল লেমনিসকাস। এবং এই স্পাইনাল লেমনিসকাস বলেন আর মিডিয়াল লেমনিসকাস বলেন সবই কানেক্টেড থাকে ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস। অর্থাৎ আলটিমেটলি আমার যতগুলো সিস্টেম আছে, পেইন, টেম্পারেচার, ভাইব্রেশন, পজিশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এভরিথিং কোন নিউক্লিয়াসের সাথে রিলেটেড? পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস, ভেন্ট্রাল পোস্টেরোল্যাটারাল নিউক্লিয়াস। অবশ্যই এটা মনে রাখতে হবে। ঠিক আছে, সবার শেষে আসে মিডিয়াল জেনিকুলেট বডি আর ল্যাটারাল জেনিকুলেট বডি। মিডিয়াল জেনিকুলেট বডি আমরা না পড়লেও ল্যাটারাল জেনিকুলেট বডি আমরা সবাই জানি যে আমাদের ভিজুয়াল পাথের অংশ হলো ল্যাটারাল জেনিকুলেট বডি, তাই না? সবাই আমরা জানি যে আমাদের ভিজুয়াল পাথের অংশ হলো ল্যাটারাল জেনিকুলেট বডি। তাহলে সেটা আমাদের কোন অংশটা দেখবে? অপটিক ট্র্যাক্ট দেখবে। আর যেহেতু ভিজুয়াল পাথওয়ে এটা দেখবে হলো আমাদের ল্যাটারাল জেনিকুলেট বডি, তাহলে মিডিয়াল জেনিকুলেট বডি দেখবে অডিটরি এরিয়া। এরা সবসময় খুব রিলেটেড, তাই না? ওকে, ফাংশন অফ দ্য থ্যালামাসে দেখেন যে কথাটা আমি বারবার বলছি, প্রথমে লেখা আছে যে মেজরিটি অফ দ্য সেন্সরি ইনফরমেশন রিলে ইন দ্য থ্যালামাস এক্সেপ্ট স্মেল। আমরা একটু আগে বলে আসছি যে স্মেলের কাজটা আমাদের করবে হলো লিম্বিক সিস্টেম। স্মেলটা হবে থ্যালামাসে, অবশ্যই তাকে আসতে হবে, কিন্তু সেটা লিম্বিক সিস্টেম হয়ে ম্যামিলোথ্যালামিক ট্র্যাক্ট হয়ে আসে। প্রথমে সে লিম্বিক সিস্টেমে যাবে, তারপর সে থ্যালামাস হবে। স্মেল বাদ দিয়ে বাকি যতগুলো সেন্সরি ইনফরমেশন আসে সবই রিলে করবে আমাদের থ্যালামাস। ওকে, আচ্ছা তারপর দেখেন হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস ও থ্যালামাসের মতো এইখানেও অনেকগুলো নিউক্লিয়াস আছে, এখানেও অনেকগুলো। তার থ্যালামাসের নিচেই তো হাইপোথ্যালামাস থাকে, এখানেও অনেকগুলো নিউক্লিয়াস আছে। ওকে, আপনাদের এখন থ্যালামাসের আগের পেজে দেখেন থ্যালামাসের অনেকগুলো ফিগার দেওয়া আছে, পেজ নাম্বার 26। জাস্ট এই নিউক্লিয়াস দেখেন, এই ফিগার দিয়ে আসলে আপনি নিউক্লিয়াস কতটুকু বুঝতে পারবেন। ঠিক আছে,
যেভাবে বললাম ওভাবে মনে রাখাই বেটার। হাইপোথ্যালামাসে দেখেন, এইখানে হাইপোথ্যালামাস বডি আমরা জানি যে বডি সবকিছুই হাইপোথ্যালামাসের কন্ট্রোলে থাকে। আলটিমেটলি এমন কোনো জিনিস নাই যেটা আসলে হাইপোথ্যালামাসের কোনো না কোনো ভাবে কন্ট্রোলে থাকে না। এখন দেখেন হাইপোথ্যালামাসকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, আরো এভাবে সেভাবে সুপ্রা, ইনফ্রা। প্রথমে দেখেন ল্যাটারাল হাইপোথ্যালামাস। ল্যাটারাল হাইপোথ্যালামিক ট্র্যাক্ট related to feeding center and medial is satiety center. Lateral হলো feeding center, medial হলো satiety center. Lateral হলো feeding center, medial হলো satiety center. ওকে, তারপরে anterior posterior. Anterior posterior যদি চিন্তা করি, anterior এবং posterior দুইটাই একটা ইম্পর্টেন্ট কাজ করে, সেটা হলো টেম্পারেচার রেগুলেশন। anterior এবং posterior দুইটাই একটা ইম্পর্টেন্ট কাজ করে, সেটা হলো টেম্পারেচার রেগুলেশন। আরো একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো তারা অটোনমিক নার্ভাস সিস্টেম। অ্যান্টেরিয়রটা দেখে হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, পোস্টেরিয়রটা দেখে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে আমি প্রথম বললাম মিডিয়াল এন্ড ল্যাটারাল, আমি বললাম ল্যাটারাল ফিডিং সেন্টার, মিডিয়াল স্যাটাইটি সেন্টার, দেন বললাম অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র। বললাম অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র দুইটাই আমাদের টেম্পারেচারটা দেখবে, সাথে অ্যান্টেরিয়র দেখবে হলো প্যারাসিম্প্যাথেটিক এন্ড পোস্টেরিয়র দেখবে হলো সিম্প্যাথেটিক। ওকে, এখান থেকে দুইটা হরমোন আসে, এডিএস আর অক্সিটোসিন। সেই এডিএস আর অক্সিটোসিন আসার জন্য আমাদের থাকে হলো সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই। সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই, সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই, এটা আপনারা সবাই আগে পড়ে আসছেন। একটা ইম্পর্টেন্ট নিউক্লিয়াই বলি নাই, সেটা হলো সুপ্রাকায়াজমেটিক। ঠিক আছে, সুপ্রাকায়াজমেটিক, কায়াজমাটার উপরে থাকে সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস, যেটা মেনটেন করে সার্কাডিয়ান রিদম। এই সার্কাডিয়ান রিদমটা মনে রাখতে হবে, অর্থাৎ আমার কখন কোন হরমোনটা সিক্রেশন বেশি হবে, কখন কোন হরমোনটা সিক্রেশন কম হবে। তাহলে হাইপোথ্যালামাস যদি আমরা বলি, হাইপোথ্যালামাসের মিডিয়াল অংশটা দেখবে স্যাটাইটি সেন্টার, লেটারাল অংশটা দেখবে ফিডিং সেন্টার, এন্টেরিয়র অংশটা দেখবে হলো আমার প্যারাসিম্প্যাথেটিক, পোস্টেরিয়র অংশটা দেখবে সিম্প্যাথেটিক। বোথ অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র মিলে দেখবে টেম্পারেচার। দুইটা ইম্পর্টেন্ট নিউক্লিয়াস সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার, যেটা রিলেটেড টু অক্সিটোসিন এন্ড এডিএস সিক্রেশন। সুপ্রাকায়াজমেটিক মেইনটেইনস দ্য সার্কাডিয়ান রিদম। ওকে, পরের পেজে আসি। এখন দেখেন ফাংশনে যদি আপনি চিন্তা করেন, এখন আর আপনার জন্য ফাংশন মনে রাখার কোনো দরকার নেই। আপনি অলরেডি প্রতিটা নিউক্লিয়াস সহ ফাংশন জানেন। আপনি জানেন এটা সিম্প্যাথেটিককে কন্ট্রোল করবে, আপনি জানেন এটা প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোল করবে, আপনি জানেন এটা সার্কাডিয়ান রিদমকে কন্ট্রোল করবে, আপনি জানেন এটা আপনার ফিডিং এবং স্যাটাইটি দুইটাকেই কন্ট্রোল করবে। আপনার ইমোশন, বিহেভিয়ার, এভরিথিং উইল বি কন্ট্রোল বাই হাইপোথ্যালামাস। দেন ক্লিনিক্যাল ডিসঅর্ডার কি হবে, আমরা এই সিস্টেমগুলো যখন নষ্ট হবে, এর সাথে রিলেটেড আমাদের সিনড্রোম হবে। ওকে, এখানে দেখেন ওবেসিটি হবে, ওয়াস্টিং হতে পারে, সেটা আপনার স্যাটাইটি সেন্টার, ফিডিং সেন্টারের উপর নির্ভর করবে। বিভিন্ন সেক্সুয়াল ডিসঅর্ডার হতে পারে, টেম্পারেচার অ্যাবনর্মালিটি হলে হাইপোথার্মিয়া হতে পারে, এডিএস সিক্রেশনের সাথে রিলেট করে ডায়াবেটিস ইনসিপিটাস হতে পারে, সার্কাডিয়ান রিদমের সাথে আপনার বিভিন্ন রকম স্লিপের ব্যাপার আছে, নন র্যাম স্লিপ, র্যাম স্লিপ, সেক্ষেত্রে আপনার স্লিপের ডিস্টারবেন্স হতে পারে। ওকে, এখন আমরা আসি একটা ইনফিনিট স্টার টপিকস হলো সেরেবেলাম। ইনফিনিট স্টার টপিকস, এখানে আপনাকে অবশ্যই খুব ভালো করে পড়তে হবে, এবং সেরেবেলাম থেকে আপনার কোশ্চেন থাকবেই, এবং আপনি সেরেবেলামকে যদি ইগনোর করেন, পরীক্ষা আপনি একটা কোশ্চেন করে আসতে পারবেন না। সেরেবেলাম খুব সহজ টপিক, দেখে অনেক কঠিন মনে হলো। প্রথমেই আসি একদম সোজা, সেরেবেলাম হলো মোটামুটি সবকিছু ল অফ থ্রি। প্রথম অ্যানাটমিক্যালি সেরেবেলামকে আমরা তিন ভাগে ভাগ করি, অ্যান্টেরিয়র লোব, মিডল এন্ড ফ্লোকুলোনোডুলার লোব। অ্যান্টেরিয়র লোব, মিডল লোব এন্ড ফ্লোকুলোনোডুলার লোব। এখন দেখেন অ্যান্টেরিয়র লোব, মিডল লোব, নোডুলার লোব তিন ভাগে আমরা ভাগ করলাম। এখানে আপনি ফিগারও দেখতে পাচ্ছেন, অ্যান্টেরিয়র লোব, মিডল লোব এন্ড নোডুলার লোব। ওকে, এখন দেখেন এই যে অ্যান্টেরিয়র লোবের কথা আপনি বললেন, এটা হলো অ্যান্টেরিয়র লোব, মিডল লোবটা হলো সবচেয়ে বড়, তারপরে নোডুলার লোবটা খুব ছোট আপনি দেখতে পাচ্ছেন। এই অ্যান্টেরিয়র লোব আর মিডল লোবকে আলাদা করার জন্য থাকে প্রাইমারি ফিশার। অ্যান্টেরিয়র লোব আর মিডল লোবকে আলাদা করার জন্য থাকে প্রাইমারি ফিশার, এটা জানতে হবে, ফিশার থেকে পরীক্ষা কোশ্চেন আসে, সেটা ভুল হয়। অ্যান্টেরিয়র লোব আর মিডল লোবকে আলাদা করে প্রাইমারি ফিশার। মিডল লোবকে, যেহেতু মিডল লোবটা অনেক বড়, এটাকে আপার এবং লোয়ার হাফে ভাগ করার জন্য থাকে হলো হরাইজন্টাল ফিশার। এটাকে আপার এবং লোয়ার লোবে ভাগ করার জন্য থাকে হরাইজন্টাল ফিশার। আপার এবং মিডল লোবে ভাগ করার জন্য থাকে হরাইজন্টাল ফিশার। আর মিডল লোব এবং নোডুলার লোবকে আলাদা করার জন্য থাকে, এখানে দেখেন সেকেন্ডারি ফিশার। কি থাকবে? সেকেন্ডারি ফিশার। ওকে, তাহলে তিনটা লোব, অ্যান্টেরিয়র লোব,
মিডল লোব অ্যান্ড নডুলার লোব। অ্যান্টেরিয়র লোব অ্যান্ড মিডল লোবকে আলাদা করার জন্য থাকবে প্রাইমারি ফিশার, মিডল লোবকে দুই ভাগে ভাগ করার জন্য থাকবে হরাইজন্টাল ফিশার, মিডল লোব আর নডুলার লোবকে আলাদা করার জন্য থাকবে সেকেন্ডারি ফিশার। ওকে, আচ্ছা, ঠিক মাঝ বরাবর যেটা দেখতে পাচ্ছেন সেরেবেলামের ঠিক মাঝখানে যেটা, সেটার নাম হলো, আপনারা সবাই জানেন, বার্মিস, তাই না? বার্মিস এর বিভিন্ন অংশ থাকে, ইউবুলা, পিরামিড, লিঙ্গুলা, অনেকগুলো অংশ থাকে, বার্মিসের বিভিন্ন অংশ থাকে। এখন দেখেন এই অ্যানাটমিক্যাল অংশটাকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করি, ফাংশনালি বা ফিজিওলজিক্যালি। সেই ফাংশনাল লোব তিনটা, পি এন এ, ঠিক আছে, পি এন এ, পেরিনেটাল অ্যাসপেক্সিয়া। এখন দেখেন প্রথম হলো প্যালিও সেরেবেলাম, প্রথম হলো প্যালিও সেরেবেলাম। অ্যান্টেরিয়র লোবের সাথে যদি আমরা ইউবুলা এন্ড পিরামিড, বার্মিসের ইউবুলা এন্ড পিরামিড মিলাই, সেটাকে আমরা বলি প্যালিও সেরেবেলাম। অ্যান্টেরিয়র লোবের সাথে যদি ইউবুলা এন্ড পিরামিড মিলাই, সেটাকে আমরা বলি প্যালিও সেরেবেলাম। এই প্যালিও সেরেবেলামের কাজ হলো মাসল টোন এন্ড পোস্চার মেনটেন করা। আমি ফাংশন সহ বলছি এই কারণে যাতে আপনি ডিসঅর্ডার গুলো খুব সহজে মনে রাখতে পারেন, সেরেব্রাল লেশন খুব সহজে মনে রাখতে পারেন। তাহলে অ্যান্টেরিয়র লোবের সাথে ইউবুলা এবং পিরামিড মিলে তৈরি করবে প্যালিও সেরেবেলাম, যেটা আমার মাসল টোন এন্ড পোস্চার মেনটেন করবে। তাহলে এখানে যদি আমার লেশন হয়, পেশেন্টের কি হবে? হাইপোটোনিয়া হবে, পেশেন্টের গেটটা চেঞ্জ হয়ে যাবে, পেশেন্টের হাইপোটোনিয়া হবে এবং গেটটা চেঞ্জ হয়ে যাবে। দেন মিডল লোব এক্সেপ্ট ইউবুলা এন্ড পিরামিড, মিডল লোব এক্সেপ্ট ইউবুলা এন্ড পিরামিড, এটাকে আমরা বলি নিও সেরেবেলাম, এটাকে আমরা বলি নিও সেরেবেলাম, এটাকে আমরা বলি নিও সেরেবেলাম। নিও সেরেবেলামের কাজ হলো কোঅর্ডিনেশন করা, নিও সেরেবেলামের কাজ হলো কোঅর্ডিনেশন করা। কি বললাম? মিডল লোব এক্সেপ্ট ইউবুলা এন্ড পিরামিড, এটাকে আমরা বলি নিও সেরেবেলাম। নিও সেরেবেলামের কাজ হলো আমার কোঅর্ডিনেশন করা। তাহলে নিও সেরেবেলামে যদি আমার কোনো লেশন হয়, তাহলে আমার কি হবে? কোঅর্ডিনেটেড যে মুভমেন্ট গুলো সেগুলো নষ্ট হবে। সেটা হতে পারে ফিঙ্গার নোজ স্ট্রেস, হইতে পারে আমার ডিসডাইডোকোকাইনেসিয়া, হইতে পারে হিলসিন টেস্ট, সবকিছুই কি হবে? আমি পারবো না। লাস্ট যেটা থাকে আমার নডুলার লোব, এই নডুলার লোবের অংশটাকে আমরা বলি, নডুলার লোবের অংশটাকে বলি আর্কি সেরেবেলাম, আর্কি সেরেবেলাম। আর্কি সেরেবেলাম যদিও লোবটা খুব ছোট, কিন্তু ফাংশন অনেক বড়। সেটা হলো আমার ব্যালেন্স মেনটেন করা, ইকুইলিব্রিয়াম মেনটেন করা, ইকুইলিব্রিয়াম মেনটেন করা। তাহলে তিনটা সেরেবেলাম, অ্যান্টেরিয়র লোব উইথ ইউবুলা এন্ড পিরামিড, এটাকে আমরা বলছি প্যালিও সেরেবেলাম, কাজ হলো মাসল টোন এন্ড পোস্চার মেনটেন করা। মিডল লোব এক্সেপ্ট ইউবুলা এন্ড পিরামিড, সেটাকে আমরা বলছি নিও সেরেবেলাম, এটার কাজ হলো কোঅর্ডিনেশন করা। দেন প্রোক্সিমাল নডুলার লোব, যেটাকে আমরা বলছি আর্কি সেরেবেলাম, কাজ হলো ইকুইলিব্রিয়াম মেনটেন করা, কাজ হলো ইকুইলিব্রিয়াম মেনটেন করা। ঠিক আছে, মিডল লোবটাকে অবশ্য, মিডল লোবটাকে এখন নতুন যে বইগুলো আছে বা নতুন যে ফিগারগুলো আছে ওইখানে পোস্টেরিয়র লোব বলে থাকে। মিডল লোব আর বলা হয় না, এখন বলা হয় অ্যান্টেরিয়র লোব, পোস্টেরিয়র লোব এন্ড প্রোক্সিমাল নডুলার লোব, আলাদা করে বলা হয়। আচ্ছা, এখন দেখেন, এখানে দেখেন, তারপর দেখেন সেরেব্রাল কর্টেক্সের লেয়ার। আমি অলরেডি বলে ফেলছি যে আমাদের টোটাল যে সেরেব্রাল বা টোটাল ব্রেইনে সবকিছু লেয়ার তিনটা। আমি বলছি স্যান্ডউইচের মতো, বাইরে থাকবে মলিকুলার লেয়ার, ভিতরে থাকবে গ্র্যানুলার লেয়ার, মাঝখানেটা শুধু চেঞ্জ হয়। সেরেব্রাল কর্টেক্সে ছিল পিরামিডাল লেয়ার, এখানে হয়ে যাবে পার্কিনজি লেয়ার। বাইরে এবং ভিতরের লেয়ার সব আছে, বাইরে মলিকুলার লেয়ার, ভিতরে গ্র্যানুলার লেয়ার। এখন এখানে সেলগুলো জানতে হবে, তাহলে আপনার পরীক্ষা ভুল হবে না। মূল পার্থক্যকারী সেল হলো পার্কিনজি সেল। সেরেব্রাল কর্টেক্সে ছিল পিরামিডাল সেল, আর সেরেবেলাম হবে পার্কিনজি সেল। তার সাথে পার্কিনজি সেলের সাথে এখানে দেখেন মলিকুলার লেয়ারে আরো দুইটা স্পেশাল সেল থাকে, স্টিলেট সেল এন্ড বাস্কেট সেল, স্টিলেট সেল এন্ড বাস্কেট সেল, স্টিলেট সেল এন্ড বাস্কেট সেল। তাহলে মলিকুলার লেয়ারে থাকছে স্টিলেট সেল এন্ড বাস্কেট সেল। পার্কিনজি লেয়ারে পার্কিনজি সেল তো থাকবেই, সাথে আরেকটা সেল থাকে গোলগি সেল, সাথে গোলগি সেল। কোন ধরনের গোলগি সেল হবে? গোলগি টাইপ 1 আর 2? 2 আমরা অলরেডি বলে ফেলছি যে সেরেব্রাল কর্টেক্স এবং সেরেবেলাম কর্টেক্স থাকবে গোলগি টাইপ 2, শর্ট একজন। ওকে, তারপরে আমরা বললাম আর হলো ভিতরে যে লেয়ারটা, সেটা নাম হলো গ্র্যানুলার লেয়ার। এখানে মূলত গ্রাউন্ড সেল থাকে, সব জায়গায় এটা সেম গ্রাউন্ড সেল থাকে। ওকে, তাহলে ল অফ 3 আমরা পারবো, তিনটা অ্যানাটমিক্যাল লোব, তিনটা ফাংশনাল লোব, তিনটা ফিশার এবং তিনটা লেয়ার। ওকে, এবার আসি আমরা সেরেবেলামে অনেকগুলো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে। সেই চারটা নিউক্লিয়াসের নাম আপনাকে মনে রাখতে হবে, চারটা নিউক্লিয়াসের নাম আপনাকে পরীক্ষায় মনে রাখতে হবে। ঠিক আছে, চারটা নিউক্লিয়াসের মধ্যে দেখেন সবার প্রথমে থাকে হলো আমাদের ফেস্টিজিয়াল নিউক্লিয়াস, মিডিয়ালি থাকে ফেস্টিজিয়াল নিউক্লিয়াস, তারপরে গ্লোবাস, তারপরে এম্বলিফর্ম, তারপরে ডেন্টেড। তাহলে কয়টা নিউক্লিয়াস? চারটা, ফেস্টিজিয়াল নিউক্লিয়াস, গ্লোবাস নিউক্লিয়াস, এম্বলিফর্ম, ডেন্টেড। ফেস্টিজিয়াল নিউক্লিয়াস, গ্লোবাস নিউক্লিয়াস, এম্বলিফর্ম নিউক্লিয়াস এন্ড ডেন্টেড নিউক্লিয়াস। আবার বলছি, নামগুলোই অনেক সময় ভুল হয়ে যায় আসলে। সেটা এই কারণে ভুল হয় না যে পড়াটা কঠিন, সেটা এই কারণে ভুল হয়ে যায় আপনি কোশ্চেনটা দেখে আপনার মনে হবে নিও অ্যানাটমির কোশ্চেন, আমি পারবো কিনা, সেজন্যই ভুল হয়ে যায়।
ঠিক আছে, পড়াটা আসলেই সোজা। দেখেন প্রথমে সেন্ট্রালি থাকবে হলো প্যাস্টিজিয়াল নিউক্লিয়াস, প্যাস্টিজিয়াল নিউক্লিয়াসের পরে থাকবে গ্লোবোস, দেন হলো এম্বলিফর্ম এন্ড লাস্ট অফ অল ডেন্টেড নিউক্লিয়াস। ওকে, এখন এই চারটার মধ্যে সবচেয়ে বড় হলো ডেন্টেড নিউক্লিয়াস, সবচেয়ে বড় হলো ডেন্টেড নিউক্লিয়াস, মূল মাত্রা তৈরি করবে ডেন্টেড নিউক্লিয়াস। ওকে, ঠিক আছে, শীটে পাইছেন। আচ্ছা, পরের পেজ দেখেন সেরিবেলার লেশন দেওয়া আছে, সেরিবেলার লেশন দেওয়া আছে। এখন আমার মনে হয় না সেরিবেলার লেশন কারো আর ভুল হবে, কারণ আমি অলরেডি ফাংশন বলছি, লেশনও বলছি। আমার যখন প্যালিও সেরিবেলাম যাবে, যখন টোন আর পোস্টারটা নষ্ট হবে, তখন আমার কি হবে, হাইপোটোনিয়া হবে, হাইপোটোনিয়া হবে, সাথে ট্রেমর হইতে পারে, সাথে তার গেটটা চেঞ্জ হয়ে যাবে। যখন আমার নিও সেরিবেলামের লেশন হবে, নিও সেরিবেলামের লেশন হলে কি হবে, নিও সেরিবেলামের যদি লেশন হয় সেক্ষেত্রে তার কোঅর্ডিনেশন নষ্ট হবে, সেক্ষেত্রে ডিসডাইডোকোকাইনেসিয়া হবে, সেক্ষেত্রে তার ডিসডাইডোকোকাইনেসিয়া হবে। ওকে, তারপর যদি আমাদের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, আর কি সেরিবেলাম যদি নষ্ট হয়, ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে পেশেন্টের অ্যাটাক্সিয়া হতে পারে, বিভিন্ন রকম জার্ক দেখেন। আচ্ছা, এখন দেখেন এই যে বার্নিস সিনড্রোম, সেরিবেলাম যখন লেশন হবে, যদি কখনো বার্নিস ইনভলভড হয়, যদি কখনো বার্নিস ইনভলভড হয়, তখন পেশেন্টের কি হয়, ট্রাঙ্কাল অ্যাটেক্সিয়া হয়, ট্রাঙ্কাল অ্যাটেক্সিয়া হয়, অর্থাৎ তার হেড এবং ট্রাঙ্ক এই দুইটার যে কোঅর্ডিনেশন সেটা সে করতে পারে না, আলটিমেটলি সে ফল করে, এটাকে আমরা বলি ট্রাঙ্কাল অ্যাটেক্সিয়া। এটা মূলত বার্নিস সিনড্রোমে পাওয়া যায়, অন্য সবকিছু সেরিবেলারের কমন লেশন সব জায়গায় পাবেন, কিন্তু যখন আপনার বার্নিস সিনড্রোম হবে অর্থাৎ বার্নিস ইনভলভড হবে, তখন আমাদের পাওয়া যায় ট্রাঙ্কাল অ্যাটেক্সিয়া, ট্রাঙ্কাল অ্যাটেক্সিয়া। ঠিক আছে, in coordination between the head and trunk. ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা ব্রেইন স্টেমে আসি। ব্রেইন স্টেম আমাদের খুবই গুরুত্বপূর্ণ তিনটা এরিয়া, সেটা হলো মিড ব্রেন, পন্স মেডুলা, মিড ব্রেন, পন্স মেডুলা। এইখান থেকে আসলে মিড ব্রেন, পন্স মেডুলা অনেক অনেক লেশন আছে, যেটা যারা এমডি ফ্যাকাল্টি যারা তারা